শুভ সন্ধ্যা। যৌতুক বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আমরা আবারও নিয়ে এসেছি যে আমাদের একটি বিশেষ লাইভ টক শো। সেটি হচ্ছে যে নারী নেতৃত্বের সংকট সমাধান কোন পথে? যেহেতু আমাদের একটি শিক্ষিত তরুণ প্রজন্ম গড়ে উঠছে, যারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, সেই সাথে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে নার্সিং, মেডিকেল। তো আমরা আশা করছি যে এর মাধ্যমে একটি নতুন শিক্ষিত প্রজন্ম গড়ে উঠছে, যারা আসলে সামাজিক সমস্যাগুলো ধরতে পারছে এবং সেই বিষয়ে আহ, সমাজ বা রাষ্ট্রের পলিসি কি হতে পারে সেটি হয়তো তারা ভাবছে। তো এই যে নারী নেতৃত্বের সংকট, সেই সংকট থেকে সমাধানের পথগুলো কি কি, বা কেন আসলে এই সংকটগুলো বিদ্যমান রয়েছে আমাদের সমাজে, তো সেটি আসলে আমরা জানার চেষ্টা করব আমাদের আজকের অতিথির কাছ থেকে। আমাদের আজকের অতিথি হিসেবে আছেন রূপকুমার সরকার, পড়াশোনা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিএসসি ডিপার্টমেন্টে। উদয় শঙ্কর ভদ্র পড়াশোনা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে। অনন্যা রানী পড়াশোনা করছেন ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, ঢাকায়। তো আমাদের আজকের নারী নেতৃত্বের সংকট সমাধান কোন পথে এই লাইভ টক শোতে যুক্ত হওয়ার জন্য আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনাদের কেমন লাগছে আসলে? আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা। আসলে মুভমেন্ট এগেনস্ট টেররিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। একটা গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটা বিষয়বস্তু নিয়ে আজকের এই লাইভ টক শোটা আয়োজন করার জন্য। আর মুভমেন্ট এগেনস্ট টেররি দীর্ঘদিন ধরে একটা প্রশংসনীয় কাজ করে যাচ্ছে উত্তরবঙ্গে এই যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতন সৃষ্টি ও নারীর ক্ষমতায়নের জন্য, যেটা আমি মনে করি সমাজের পরিবর্তনে একটা নিঃসন্দেহে একটা অনুপ্রেরণা একটা কাজ করবে এবং একটা সমাজের দীর্ঘমেয়াদী যে পরিবর্তনটা দরকার ছিল সেই পরিবর্তনটা সমাজে নিয়ে আসতে পারবে। ধন্যবাদ অনন্যা রানী। আপনাকে আসলে আমাদের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আসলে কেমন লাগছে আপনার? আমার আসলে খুবই ভালো লাগতেছে। এই আমার প্রথম টক শো। তো আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার এবং এই টক শোর শেষ পর্যন্ত থাকার। হ্যাঁ, ধন্যবাদ অনন্যা রানী। উদয় শঙ্কর ভদ্র, আসলে কেমন লাগছে আপনার আমাদের জব সাথে যুক্ত হওয়ার পরে আপনার? আমি আসলে এই আজকের লাইভ সেশনে যুক্ত হয়ে আমি নিজেকে আসলে খুবই একটা দায়িত্ববান, আমি নিজে একটা দায়িত্ব অনুভব করতেছি। কারণ আমি যখনই জানতে পারি যে আমাদের ভার্সিটি থেকেই, তারপর আপনার সহযোগিতা, আরো অনেকের সহযোগিতায় এই একটা মুভমেন্ট তৈরি হয়েছে। আসলে আমার জেলা হচ্ছে গোপালগঞ্জ জেলা। আমাদের এইদিকে যৌতুকের ব্যাপারটা ততটা আছে, বাট অতটাও গুরুতরভাবে ছিল না। কিন্তু আমি যখন ভার্সিটিতে আসলাম তখন আমি জানতে পারলাম যে আসলে আমরা একই দেশে যেখানে বসবাস করছি, একই ধর্মের মানুষ, একই বর্ণের মানুষ, কিন্তু আমাদের উত্তরাঞ্চলে যে যৌতুক সমস্যাটা, এটা একটা ব্যাধির মতন হয়ে গেছে। মানে বিষয়টা এমন যে একটা মেয়ে যদি জন্মগ্রহণ করে তখন থেকেই মা বাবার মধ্যে একটা আলাদা একটা চাপ তৈরি হয়ে যায় যে আমার মেয়েকে বিয়ে দিতে হবে, তার জন্য এমন একটা যৌতুকের ব্যবস্থা করতে হবে। কারণ তাকে বিয়ে দিতে হলেই তার একটা যৌতুকের চিন্তা তাদের মাথায় আগের থেকে চলে আসছে। তো আমি যখন এটা জানতে পারি তখন আমার কাছে এটাই মনে হয়েছে যে এই যে যৌতুকের সমস্যাটা, এই যৌতুকের সমস্যাটা আসলে ওই একটা অঞ্চলে, বাংলাদেশের সব থেকে বেশি যে সমস্যা প্রবণ অঞ্চলগুলো সেটা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল। এইখানে আসলে মানুষের একটা কালচারের মধ্যে হয়ে গেছে। যেমন আমাদের এইখানে আমাদের যৌতুক এখানে আছে, বাট এমন ভাবে বলবো না যে একেবারেই নাই, আছে, কিন্তু তারপরেও মানুষের কাছে একটা লোকলজ্জার মতন একটা পরিস্থিতি আছে। কিন্তু আমি যখন জানতে পারি, কিন্তু তখন আমার কাছে আসলে বিষয়টি খুবই খারাপ লেগেছে। তো তখন আমার কাছে এটাই মনে হয়েছে যে যদি ওই অঞ্চলে এই ব্যবস্থাটাকে নির্মূল করা সম্ভব হয় তাহলে একটাই পথ, সেটা হচ্ছে আসলে মানুষের মধ্যে এই যৌতুক প্রথা সম্পর্কে একটা একটা হীনমন্যতার অনুভব কাজ করবে, এমন একটা সচেতনতা তৈরি করা যে আসলে এই কাজটি খারাপ। অনেকে নিজেদের একটা অ্যাচিভমেন্ট মনে করছে যে আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, আমি একজন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা বা কর্মচারী, আমার যৌতুক এতটা হওয়া উচিত, আমি আমার শ্বশুর বাড়ি থেকে এতটা সম্পদ ডিজার্ভ করি, আমি যদি একজন দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হই তাহলে আমার এত এত আমার ডিমান্ড আছে। বাট এটা আসলে একটা
লজ্জাজনক বিষয় হওয়া উচিত। প্রত্যেকটা মানুষের মধ্যেই যখন এই বিষয়টা একটা নিজের বিবেকবোধ থেকে একটা নিচু দিকটা কাজ করবে, নিজেকে যখন ছোট মনে করবে, সবাই যখন এটাকে হীনমন্যতার দিকে দৃষ্টিতে দেখবে যে আসলে এই জিনিসটা খারাপ, সে একজন শিক্ষিত মানুষে কেন একটা এভাবে একটা জিনিস দাবি করতে পারে, এভাবে একটা বিষয়কে তারা প্রাধান্য দিতে পারে। আসলে আমাদের সকলেরই উচিত, আমাদের এই সর্বপ্রথম আমাদের উচিত যে এই যৌতুক প্রথাটা খারাপ, এটার জন্য একটা ফ্যামিলি কিভাবে সাফার করছে, একটা সংসারে যখন একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে তখনই তাদের মধ্যে একটা কাল্পনিক একটা প্রেশার তৈরি হচ্ছে। কাল্পনিক না, এটা বাস্তব প্রেশার, বাট তারা দেখতে পারছে না, বাট তারা অনুভব করতে পারছে। প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা পরিবারে, ইভেন যেই পরিবার যৌতুক নিচ্ছে তারাও তাদের মানসিকভাবে এরকম একটা হয়ে গেছে যে আমার যদি মেয়ে হয়, আমার মেয়ে হলে আমার মেয়েকেও এটা দিতে হবে। ছেলে নিচ্ছে তার বোনের জন্য, তারাও ব্যবস্থা করছে যৌতুক ব্যবস্থা। তারা দিতে কষ্ট পাচ্ছে, বাট তার নেওয়ার সময় তারা সেটা অনুভব করছে না। একটা দ্বিপাক্ষিক, একটা ডাবল স্ট্যান্ডার্ড মেন্টালিটি তৈরি হয়ে গেছে এবং তারা সেটা খুবই স্বাভাবিকভাবে নিচ্ছে। আমাদের কাজ হচ্ছে এই স্বাভাবিকভাবে না দেখার বিষয়টা। আমাদের মাঝখানে আমাদের কাজ হবে যে এমনভাবে বিষয়টা মানুষের কাছে রিপ্রেজেন্ট করা যে আসলে এই বিষয়টা সকলের কাছে খারাপ হিসেবে তুলে ধরতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে এটা বুঝতে হবে যে আসলে বিষয়টি ততটা এতটা মোটেই কোনো সামাজিক আচার বা সামাজিক প্রথা হতে পারে না। এটাই। ধন্যবাদ উদয় শঙ্কর ভদ্র। হ্যাঁ, আমি আসলে আপনার কথার পরিপ্রেক্ষিতে যেটি বুঝলাম যে আসলে যে আপনি পুরোপুরি যৌতুকের বিরুদ্ধে। তো বিশেষ করে যে আমাদের একটি শিক্ষিত প্রজন্ম রয়েছে, তার উদ্দেশ্যে আমরা আসলে আপনার শেষের দিকে একটি বার্তা নিব। আমি এবার যেতে চাই হচ্ছে রূপকুমার সরকারের কাছে, যে রূপকুমার সরকার আসলে আপনার কাছে আমি যেটি জানতে চাবো যে যখন আসলে বা যৌতুকের যে এই ভয়াল যে একটা যে অবস্থা, সেই অবস্থা যখন আপনি প্রথম জেনেছেন কি জেনেন নাই, কিন্তু আমি একটু শুধু বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের আসলে যৌতুক মানে মানে নেওয়ার যে প্রসেস সেটি হয়ে গেছে আসলে যে আমি কতটুকু শিক্ষিত, কতটুকু চাকরি করি, যে এটির মতো যে আমার চাকরি যত ভালো আসলে আমার যৌতুকের পরিমাণ তত ভালো, বা বাজারে আমার মূল্য তত ভালো। মানে সহজে আর কি বলি যে এটা আসলে বেচা কিনার মতো একটা ডিল হয় যে বিয়ের ক্ষেত্রে। তো যৌতুক নিয়ে যে এই যে একটি প্রেক্ষাপট, একজন আসলে বিশেষ করে একজন শিক্ষার্থী হিসেবে আপনি এটি আসলে কিভাবে দেখছেন এবং আপনার আসলে মানে মূল্যায়ন কি? আচ্ছা, যৌতুকটা বলতে গেলে বর্তমানে একটা মানে মরণ ব্যাধির মতো একটা সমস্যা তৈরি গেছে, এবং বিষয়টাকে আমাদের সমাজে খুব স্বাভাবিকভাবে, আমাদের উত্তরবঙ্গ অঞ্চলটাতে এটা সবার কাছে খুব একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে আপনার মনে করেন একটা সন্তান, একটা জন্মের পরে যদি কন্যা সন্তান হয়, তার পিতা মানে ধরে নেয় যে তাকে হলো যৌতুক দিয়েই বিয়ে দিতে হবে। মানে এটা স্বাভাবিক এমন একটা বিষয় হয়ে গেছে যে এখানে কোনো অপরাধ বোধ বা যৌতুক নেওয়া বা দেওয়া অপরাধ, সেই বিষয়টাই আমাদের মানে উত্তরবঙ্গের অঞ্চলের মানুষদের মধ্যে নেই। তারা একদমই স্বাভাবিকভাবে এটাকে নেয় যে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। আর শিক্ষিত সমাজের মধ্যে যে বিষয়টা বললেন যে আসলে আমি এখানে আরো কয়েক যে শিক্ষিত মানে যারা আছে সমাজ বা যারা চাকরিজীবী, এখানে আরো কিছু কিছু মানে কারণও আছে মানে এই যৌতুক নেওয়ার পিছে। মানে একপাক্ষিক ভাবে যে দায়ী করা হয় যে ছেলেদের বা ছেলে পক্ষকে, আসলে তেমন বিষয়টা তেমন না। এখানে অনেক কোনো পক্ষের দায়ী আছে। যেমন মনে করেন আমাদের এলাকাতে দেখবো যারা বিত্তবান ফ্যামিলির, মানে বিত্তবান ফ্যামিলি মনে করেন তাদের কন্যা আছে, তারা কি চায়, তারা চায় হলো বিশেষ ক্যাডার দেখে বিয়ে দিব, আর সেই ছেলেকে মানে তারা কিনে নিতে চায়। এইটাই একটা, কেউ 50 লক্ষ, কেউ 20 লক্ষ টাকা, এই যে এইভাবে তারা কিন্তু স্বেচ্ছায় যৌতুক দিচ্ছে এখানে। মানে সেই ছেলে মানে ছেলের কিন্তু চাওয়ার প্রয়োজন পড়ছে না, তারা স্বেচ্ছায় দিচ্ছে। আর এর ফলে কি বিষয়টা দাঁড়াচ্ছে সমাজে একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যাচ্ছে যে এই যে একটা বিশেষ ক্যাডারের যে ছেলে, তাকে হলো 50 লক্ষ টাকা দেওয়া লাগবে, তাহলে অন্য যে সমাজে মনে করেন একটা ছোট চাকরি করে সে ভেবে নিচ্ছে আমাকে 50 লক্ষ না দিলে আমাকে তো 10 লক্ষ নেওয়া লাগবে। তো এই যে এখানে কিন্তু কনে পক্ষের একটা দায় আছে, ঠিক আছে। আর আরেকটা যে বিষয় আছে, যে বিষয়টা হলো আমাদের প্রায় দেখি, মানে কিছু সিনারিও আমরা মানে একটা বাস্তব উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি। মনে করেন আপনি দেখবেন, লক্ষ্য করবেন যে আমাদের আশেপাশে অনেকে যে চাকরির সময় সে তার মেধা দিয়ে কিন্তু টিকছে, মেধাতে সে একেবারে সিলেকশনও হচ্ছে, কিন্তু এরপরও তাকে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা দিয়ে তাকে হলো সেই চাকরিতে জয়েন করা লাগছে, নাহলে কিন্তু সেই চাকরিটা তার নিশ্চিত ভাবে সে পাচ্ছে না।
তো তখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, ওই ছেলের ফ্যামিলিটা আসলে ওই যে 20 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকা ইনভেস্ট করলো, সেই সময় সেই ছেলের পরিবার বা ওই পরিবারগুলো এই ইনভেস্ট করা টাকাকে তারা রিটার্ন কিভাবে পেতে যাচ্ছে, রিটার্ন পেতে যাচ্ছে যখন এই ছেলের বিয়ে দিবে ওই সময়ে ওই কোনে পক্ষ থেকে ওই টাকাটা রিটার্ন নিতে যাচ্ছে। তো এইভাবে বিষয়টা একদম মানে এখানে যে শুধু আমাদের মানে সামাজিক ভাবে ইয়ে আছে, এখানে কিন্তু আপনার রাষ্ট্রেরও এখানে আপনার যে দুর্নীতি, সেই দুর্নীতির জন্য কিন্তু এই যৌতুকগুলো টিকে আছে আমাদের সমাজে। তারপরে যে বিষয়টা আমি বললাম যে শুধু ছেলে পক্ষকে দোষ দেওয়া হয়, আসলে ছেলে পক্ষকে শুধু দোষ দেওয়ার এখানে জায়গা নেই, এখানে কোনে পক্ষেরও অনেক হাত রয়েছে। কারণ আমাদের দিকে মানে ছেলে পক্ষ কোনে পক্ষ সব মানে সবাই একটা স্বাভাবিক এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে যৌতুক তো যৌতুক নেওয়া এবং দেওয়া, মানে ছেলে পক্ষ মানে সন্তান জন্ম হওয়ার পরে তার পিতা মাতা জানে যে আমরা যৌতুক নেব, এত টাকা যৌতুক পাবো, আর কোন পক্ষ হলো এই যে এত টাকা যৌতুক দিয়ে দিয়ে বিয়ে দিব। সো আমাদের আসলে এখন এই সমস্যাটা দূরীকরণে প্রথম যে কাজটা সেটা হলো আমাদের সচেতনতা তৈরি করা লাগবে সামাজিক ভাবে। এবং আমাদের যে দেশে যে দুর্নীতি আছে, দুর্নীতিগুলো কিন্তু অনেকাংশে দায়ী। তো এই দুর্নীতি মোকাবেলা করতে হবে। দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া লাগবে। আর যে মুভমেন্ট এগেন্স্ট ডেওরি যে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে যে কাজগুলো করছে, নারীদের সচেতন করছে, সেই কাজগুলো আমাদের চালিয়ে যেতে হবে। এবং আরেকটা যে বিষয় হলো মানে মেয়েদের পরিবারগুলো আসলে মেয়েদেরকে মানে প্রচলিত একটা ধারণা আছে যে আসলে তাদেরকে তো বিয়েই দিতে হবে, তাদেরকে পড়াশোনা করে কি লাভ, যে এই প্রচলিত ধারণাটা থেকে বিয়ে করে নিয়ে আসতে হবে। কারণ যখন তারা এই যে এই ধারণাটা তাদের মাথায় আছে যে এই আমার তো মেয়ে সন্তান, তাকে তো আমি বিয়ে দিয়ে দেবো, সে পরের ঘরে চলে যাবে, তার জন্য কিন্তু আপনার অনেক পরিবারই যে তারা হলো পড়াশোনার পিছনে টাকা ইনভেস্ট না করে সেই টাকাটা তারা সঞ্চয় করে তাকে সেই মেয়ের বিয়ের জন্য যৌতুক হিসেবে দিবে বলে। তো সেই বিষয়গুলো আসলে তাদেরকে আমাদের সচেতন করার প্রয়োজন আছে। তাহলে আসলে আমরা আশা করি যে এই যৌতুকের যে একটা কুপ্রথা, এই প্রথা থেকে আমরা আসলে আস্তে আস্তে বের হইতে পারবো। ধন্যবাদ রূপকুমার সরকার। আসলে আপনি একসাথে অনেকগুলি প্রেক্ষাপট বলছেন আসলে যৌতুকের সমস্যা বা ইস্যু। তো যেটি আসলে আমি এবারে আসতে চাই হচ্ছে অনন্য রানীর কাছে, বিশেষ করে যেহেতু আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আসলে আমাদের মেয়েগুলো সামনের দিকে উঠে আসুক, নারী নেতৃত্বে বিল্ড আপ হোক, সেটি। তো সেই জায়গা থেকে অনন্য রানীর কাছে আমি জানতে চাবো যে আসলে যে যৌতুক যে সমাজে বিদ্যমান রয়েছে, এটি আসলে একজন মেয়ে হিসেবে বা একজন মেয়ের বাবা হিসেবে বা একটি মেয়ের পরিবারে আসলে কি পরিমাণ চাপ সৃষ্টি করে অনন্য রানী, যেটি আপনি আসলে আপনার বাস্তব জীবনে বা আশেপাশে দেখেছেন। এবং আপনি তো অবশ্যই নিশ্চয়ই এটির পক্ষে না, আমি যেটি বিশ্বাস করি। আমি যৌতুকের বিপক্ষে। যৌতুক বলা চলে আমার আশেপাশেরই দেখা। প্রত্যেক পরিবারে কন্যা সন্তান আছে। তো ছেলেদের ক্ষেত্রে হয় কি, একটা সরকারি চাকরি পেল, 20 থেকে 25 লাখ টাকা নিয়ে আসলো। কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয় ক্লাস 10 নাইলে হয় 12 পাস করলো, দেন হচ্ছে বিয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু করা থেকে শুরু করে মানে বিয়ের জন্য একটা উপযুক্ত ধরা হয় তাদের। তো আহ, বাবার যতটুকু সামর্থ্য থাকে, সামর্থ্য বলে সামর্থ্যের বাহিরে পর্যন্ত দিয়ে দেয়। আমাদের উত্তরবঙ্গে তো 15-20 লাখ টাকা কোনো ব্যাপারই না একটা সরকারি চাকরিয়ানের জন্যে। তো আমি যতটুকু দেখেছি এই যৌতুকের পেছনে 15 থেকে 20 লাখ টাকা বের করা, তার উপর হচ্ছে গিয়ে আহ, সোনা দানা, তার উপরে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে। সবকিছু বের করতে গিয়ে বাবার 30 থেকে 35 লক্ষ টাকা ব্যয় হয়ে যায়। তো যখন মেয়ে চলে যায়, মেয়ে বিদায় দেওয়ার পরে বাবা একেবারে নিঃস্ব হয়ে যায়। তো আমি আমার নিজের চোখে দেখা যতটুকু দেখেছি আর কি, বাবা মানে মেয়েকে বিয়ের রাতেই আর কি হয়তো বা 25 লক্ষ টাকা ডিমান্ড ছিল, 5 লক্ষ টাকা দিতে পারে নাই, 5 লক্ষ টাকার জন্য বিয়ে আটকে গেছে, মানে ছেলে বিয়ে করবে না। তো আমি জানি না তিনি কোনখানে টাকা পেয়েছিলেন কি না। তো বিয়েটা সারার পরে এই যে একটা ঘাটতিটার জন্য পুরা ওই 5 লক্ষ টাকা ঘাটতির জন্য তার আরো 6 থেকে 7 লক্ষ টাকা ব্যয় হয়ে গেল।
মানে ইনস্ট্যান্ট টাকাটা বের করার জন্য। তো আমি যৌতুকের একেবারে বিপক্ষে এবং বলা চলে বাবা-মা বা প্রত্যেকটা পরিবারেরই উচিত এই যৌতুকটা মানে মহামারী আকারটা থেকে আরকি বেরিয়ে আসা। কিন্তু উম মাঠ পর্যায়ে যতটুকু কাজ করেছি তো সবাইকে সচেতন হওয়া উচিত। তো সেই হিসেবে আমি মনে করি যে আহ, বাবা বা মায়ের বা প্রত্যেকটা পরিবারের উচিত যে ছেলে এবং মেয়ে দুই পক্ষেরই আহ, যৌতুক দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকা উচিত। কারণ প্রত্যেক আহ, উম, মেয়ের বাবা নিঃস্ব হয়ে যাচ্ছে এই যৌতুক প্রথার কারণে। বিয়ের পরে বিয়েটা কোনো রকমে বের করার পরে তাদের যতটা ঘাটতি হয় সেটা চোখে দেখার মতো না। মেয়ের যেহেতু বিয়ে ঠিক হয় সে ডিমান্ড তো সেই হিসেবে হয়েই যায়, কিছু করার থাকে না। তাদের বাজেটের বাইরে ডিমান্ড হয়ে যায়। তো বিয়েটা কোনো রকমে বের করার পরে তাদের পরিবারে যতটা সংকট মানে বয়ে আনে বা যতটা কষ্ট স্বীকার করতে হয় সেই ঘাটতিটা মনে হয় না বাবার ৬০ বছরও পূরণ হয়। এই তাই আমার আমার বিবেক থেকে মনে হয় যে উম, প্রত্যেকটা মেয়ের বাবার বা প্রত্যেকটা ছেলের বাবার দুই পক্ষেরই যৌতুক দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকা এবং সমাজকে সচেতন করা। ধন্যবাদ অনন্যা। আসলে আমি উদয়শঙ্কর ভদ্র আপনার কাছে আসলে একটি বিষয় আসবো এবার, যে অনন্যা বাস্তব একটি প্রেক্ষাপট বলেছে, সেটি হচ্ছে যে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে রূপকুমার সরকার দৃষ্টিতে সামাজিক যে সমস্যাগুলি উঠে এসেছে সেটি প্রায় এরকম, যে হচ্ছে অনেক সময় দেখা যায় যে চাকরিতে যে টাকা নেয় সেটি আসলে মেয়ের পক্ষ থেকে দাবি করা হয়, বা অনেকেই আসলে মেয়ের পরিবার আসলে টাকা দেওয়ার জন্য অনেক রাজি হয়ে থাকে। কিন্তু এখানে আসলে আমার এবং এবং অনন্যা যেটি একটি তুলে ধরলো যে মানে ৫ লক্ষ টাকার জন্য আসলে বিয়ে থেমে গেছে, এটি কিন্তু একবারে সচরাচর চোখে দেখা ঘটনা। আমি একটি আসলে ঘটনার কথা জানি, যেটি হচ্ছে যে যে ২৭ লাখ টাকা যৌতুক, যেটি হচ্ছে আপনার ২২ লাখ টাকা ক্যাশ, আপনার ৫ লক্ষ টাকার একটা গাড়ি। তো আসলে যে আমি একজন তরুণ, ঠিক আছে, যত প্রেক্ষাপটই আসুক না কেন, আমি একজন ছেলে হিসেবে যদি এটি বলে থাকি যে আসলে আমি আসলে যৌতুক নেব না, হুম, বা আমার যদি একটা কমিটমেন্ট থাকে যে সমাজে যে কিছুই হোক যে আমি আসলে যৌতুক নেব না, এই কমিটমেন্টে আসলে ছেলেরা কেন থাকতে পারছে না বলে আপনার মনে হয়? বা অন্যান্য ইস্যু গুলোকে আসলে সামনের দিকে তুলে নিয়ে আসলে যৌতুককে হাই করার যে একটি প্রবণতা, এটি আসলে কেন? মানে আমি বলি রূপকুমারের ব্যক্তিগত মন্তব্য না, রূপকুমার যেটা সমাজে দেখেছে সেটি আসলে তুলে ধরেছে, কিন্তু সমাজের এই মানে মানে চিন্তা ভাবনাটা আসলে কেন আমাদের? আসলে আমি আমার মা-বাবা চাকরি করে তাদের তাদের কলিগের থেকে আমি এরকম থ্রুতে জানতে পারছি যে আসলে একটা মেয়ে বা একটা ছেলে যখন বিয়ে হয়, তো তখন তাদের মধ্যে এমন অনেকে বিশেষ করে উত্তরাঞ্চলের ওই দিক দিয়ে যারা চাকরি-বাকরি করে তাদের কাছ থেকেই বেশি এই কথাগুলো আসছে যে, আমার ছেলের বিয়ের পরে তার শ্বশুরবাড়ি থেকে এত কিছু দিয়েছে। মানে তারা এই যে একটা শো অফ যে একটা কালচার আছে যে আমার মেয়ের বিয়েতে আমি এত কিছু দিয়েছি। আমার ছেলে যখন বিয়ে করেছে তখন আমার ছেলের শ্বশুরবাড়ির পক্ষ থেকে তার ফ্ল্যাট এরকম ভরে দেওয়া হয়েছে। এরকম অনেক রকমের মানে তাদের কাছে একটা গর্বের বিষয় যে আমি এত কিছু দিতে পারছি। আমার মেয়ের জামাইকে একটা গাড়ি কিনে দিতে পারছি। বা আমার ছেলে যখন বিয়ে করছে আমার ছেলের কিচ্ছু করা লাগে নাই। তারা নতুন একটা ফ্ল্যাটে উঠছে। তারা জাস্ট ফ্ল্যাটের ভাড়াটা দেয়। তাদের সমস্ত খরচ সমস্ত কিছু ইভেন তারা যদি কেউ যদি ফ্ল্যাট কিনতেও চায় তাদের 30% 40% পে করে দিয়েছে শ্বশুরবাড়ির পক্ষ থেকে। এরকমও অনেক কথা তাদের কাছ থেকে এটা তারা করেছে এবং তারা বা তাদের রিলেটিভ করেছে এমনটাই জেনেছি। এবং ইভেন আমার একটা ফ্রেন্ড সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ২০-২১ সেশনের। তো তার হচ্ছে যে তার একটা সম্পর্ক ছিল একটা মেয়ের সাথে। বাট সেই মেয়ের পক্ষ থেকে তাকে বিয়ে দিতে যাচ্ছে। তাদের বাড়ি হচ্ছে সম্ভবত আহ ওই উত্তর অঞ্চলের কোনো একটা জেলাটা এক্সাক্ট মনে নাই। বাট তাদের প্রেক্ষাপটটা এমন যে সেই মেয়ের হচ্ছে কি তার মেয়ের পরিবার থেকে একটা ছেলে পেয়েছে। সে ছেলে প্রতিষ্ঠিত বিসিএস ক্যাডার, তার সাথেই বিয়ে হবে। কিন্তু এখন সমস্যা হচ্ছে কি তার সাথে বিয়ে হবে। এখন সেই ছেলে পক্ষ থেকে নগদ অর্থ চাইছে। তো অর্থের টাকার অ্যামাউন্টটা এমন যে এরকম ২০-২৫ লক্ষ টাকার আশপাশেই হবে, ৩০ এর মধ্যেই। শুধু সেইটাই না, শুধু সেইটার সাথে পাশাপাশি তাদের বিভিন্ন সামগ্রী যেমন ফ্রিজ, 4K টেলিভিশন বড় হইতে হবে। মানে ৫৫ ইঞ্চির নিচের টিভি হইলে হবে না। তারপর হচ্ছে ফ্রিজ সেটা
স্যামসাং ব্র্যান্ডের হইতে হবে, এমন মানে তাদের স্পেসিফিক ভাবে তাদের একটাই হয়েছে। তো যখন একটা ফ্যামিলির একটা বিয়ের আয়োজন করতেছে, সাদা মানে একটা বিয়ের অনুষ্ঠানে কিন্তু বরযাত্রী খাওয়ানো সবকিছু দিয়ে 10 লাখ টাকার মতন আনুমানিক খরচ হয়ে যায়। এরপরে তাদের ক্যাশ টাকা, তারপরে ক্যাশ সামগ্রী। তো ওই মেয়েটি যখন এমন দেখতেছে যে আসলে আমার ফ্যামিলি হিমশিম খাচ্ছে, তখনও তার মা বাবাকে বোঝাচ্ছে যে আমি ওই ছেলেকেই বিয়ে করবো, আমি বিয়ে করলে ওই ছেলেকেই করতে চাই। বাট তখনও তার ফ্যামিলি তারা কোনোভাবেই সেইটা সাপোর্ট করতেছে না। তখন তারা বলতেছে যে না, তোমার ওই ছেলে কবে প্রতিষ্ঠিত হবে আমরা সেইটা দেখতে পারবো না, আমাদের হাতে এই ছেলে এসেছে, আমরা তোমার হওয়ার পরের থেকেই আমরা নিজেরা সেইভাবেই প্রিপেয়ার হয়ে আছি যে তোমাকে এমন উপহার দিয়ে আমি তোমার অন্য কারোর ঘাড়ে বোঝা হয়ে থাকতে দেব না। যে আমার মেয়ে একটা সংসারে পাঠাচ্ছি, তাকে আমরা স্বাবলম্বী করে পাঠাচ্ছি। এখন তারা স্বাবলম্বী করে পাঠানো বলতে বোঝাচ্ছে যে তাকে তার বিনিময় মূল্য হিসেবে তাকে ওই সংসারে যোগ দিতে হলে তার একটা টাকা ইনভেস্ট করতে হচ্ছে ওই ছেলের পরিবারে, বিভিন্ন সামগ্রী দিতে হচ্ছে। মানে একটা মেয়ের সম্পর্ক ওই পরিবারে তার যেই মূল্যটা সেটা হচ্ছে তার পরিবারের হোম অ্যাপ্লায়েন্সের সাথে তুলনা করা হচ্ছে, তাদের ব্যাংক ব্যালেন্সের সাথে তুলনা করা হচ্ছে। ব্যাংক ব্যালেন্স বলতে কি, ব্যাংক ব্যালেন্সের যেই ট্রান্সফারটা, যে আমার ছেলে এত টাকার মালিক হচ্ছে এই বিয়ের থেকে, সো এই মেয়ের দামটা এতখানি হবে, এত জিনিসপত্র। তার ফ্যামিলিতে হয়তো দেখা গেল যে একটা 24 ইঞ্চির টিভিও নাই, বাট বিয়ের পরে এত কিছু পাচ্ছে, এত লাক্সারিয়াস লাইফ শো অফ করতেছে। এই যে একটা কালচারের মতন তৈরি হয়ে গেছে এখন, এইটা আমার প্রত্যক্ষ বা আংশিক প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জানা, বাট এই তথ্যগুলো বাস্তবতাটাই এমন হয়ে দাঁড়িয়েছে এখন। ইভেন আমাদের এই অঞ্চলে, আমি প্রথমেই বলেছি যে আমাদের অঞ্চল, আমাদের যে দক্ষিণ অঞ্চল, গোপালগঞ্জ, খুলনা, তারপর হচ্ছে এই বাগেরহাট এই অঞ্চল দিয়ে, এইখানে যৌতুক প্রথাটা অতটাও তীব্র না, বাট এইখানে লোকলজ্জার আড়ালেও অনেক লেনদেন হয়। বাট এইখানে লেনদেনটাও এরকম যে আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, অনেকে এমন খোঁজে যে আমার মেয়ে, আমাদের ফ্যামিলি একটা ভালো একটা আর্থিক অবস্থা আছে, বাট আমার মেয়ে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছে, আমার মেয়েকে দিয়ে এত পড়াশোনা করাবো না, এত কষ্ট করাবো না, আমার মেয়ের চেহারা ভালো, আমি একটা প্রতিষ্ঠিত ছেলে দেখে বিয়ে দিয়ে দিতে চাই। এখন সেই ছেলে প্রতিষ্ঠিত, তার পাশে দাঁড়ানোর জন্য আমাদের তো, আমার মেয়ে তো তার মতন একটা বিসিএস ক্যাডার না, বাট আমরা কি করি, আমাদের টাকা আছে, আমি ওই ছেলেকে এতগুলো টাকা দিচ্ছি, ওই ছেলেকে আমি, সেই ছেলে যদি 5 বছর পরে গিয়ে একটা গাড়ি কেনে, সেই গাড়িটা আমি আজকেই কিনে দিচ্ছি। সেই ছেলে 5 বছরে তার জীবনকে যতটুকু সাজাচ্ছে সেটা আমরা এখনই সাজিয়ে দিচ্ছি। এই যে একটা কালচারের মতন একটা টেন্ডেন্সি দেখা যায় আমাদের মাঝে, বা এমন অনেক আছে যে দেখা যাচ্ছে যে ছেলেরা দাবি করছে। আসলে যৌতুকের যে এই সমস্যা, সব বেশিরভাগই দেখা যাচ্ছে যে ছেলে পক্ষ থেকে একটা দাবি থাকে। দাবি যদি না থাকে সেইখানে একটা ফ্যামিলি সাফার করার কথা না। একটা ছেলের যদি দাবি না থাকে, একটা ফ্যামিলি, একটা মেয়ে, তার বাবা তা কখনোই সে নিজের জমি বিক্রি করে বা নিজেকে ঋণী করে বা কারো কাছ থেকে উচ্চ হারে সুদ এনে তাকে টাকাটা, মেয়ে কন্যাদানের জন্য তাকে এতটা সাফার করতে হবে, এটা কখনোই স্বাভাবিকভাবে আসে না। এটা অবশ্যই হচ্ছে কারণ সেইখানে একটা চাপ আসে, একটা বাস্তব চাপ আছে, যার জন্যই পরিবার এমন বড় বড় ভয়ানক ডিসিশন নিতেও তারা পিছু পা হচ্ছে না। এবং এর জন্য অনেক পরিবার একদম একটা বিয়ে, একটা একটা কন্যা সন্তান, তার বিয়ে দিয়ে দিতে তার সমস্ত পরিবার নিঃশেষ হয়ে যাচ্ছে। এটি আসলে আপনি যেটা বলছেন যে এই প্রেক্ষাপটগুলো আসলে আমাদের একবারে স্পষ্ট, কারণ এগুলো আসলে আমরা দেখে থাকি। তো এবারে আসলে আমি একটি কোশ্চিন নিয়ে আসবো, সেটি হচ্ছে অনন্য রানীর কাছে। যে অনন্য রানী মানে প্রাথমিকভাবে আপনি জানেন যে হচ্ছে, যেহেতু মানে সোশ্যাল অ্যাক্টিভিজমের সাথে জড়িত এবং অধিকার আদায়ের যে আন্দোলন বা প্রেক্ষাপট, হয়তো আপনার যে ইতিহাস কিছুটা হলেও জানা আছে। তো আপনি জানেন যে আমরা যখন সাংগঠনিক অধিকারের বিষয়ে বিভিন্ন সময়ে প্রশাসন বরাবর আলোচনা করেছি, রাষ্ট্রীয় আইনের কথা বলেছি যে আমাদের আসলে এই অধিকারটা দিতে হবে। তো অনন্য রানী, আমি শুধু একটি আইন আপনার উদ্দেশ্যে বলে রাখি, সেটি হচ্ছে যে যৌতুক নিরোধ আইন 2018 অনুসারে যে যৌতুক গ্রহণ এবং প্রদান হচ্ছে রাষ্ট্রীয় আইনে ফৌজদারি অপরাধ, মানে এর স্পষ্ট শাস্তির বিধান রয়েছে। এবং আরেকটি আইন হচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্মচারী আইন 2018। তো সেই আইনের অধীনে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি ফৌজদারি অপরাধ করে থাকে, তাহলে তাদের লঘুদণ্ড এবং গুরুদণ্ড হওয়ার বিধান রয়েছে। তো এখন অনন্য রানী, আপনার কাছে আমার ঠিক একই প্রশ্ন, যে সমাজে এই যে একটি মানে জঘন্য কালচার যে আসলে যদি গড়ে উঠেছে যে মানে যৌতুক দিতে হবে, তো এর বিরুদ্ধে আসলে নারীরা কেন আসলে প্রতিরোধ গড়ে তুলছে না?
যে বা প্রশাসনকে জানাচ্ছে না কেন? আপনি জানেন যে বাল্য বিবাহের ক্ষেত্রে কিন্তু প্রশাসনকে তথ্য দেওয়া যায় এটি আপনি জানেন তাই না? তো হ্যাঁ, ঠিক জানি। কিন্তু যৌতুক যারা গ্রহণ করে তাদের বিরুদ্ধেও কিন্তু যে রাষ্ট্রীয় পর্যায়ে আসলে অভিযোগ দেওয়ার সুযোগ রয়েছে বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে নারী নেতৃত্ব আসলে কেন গড়ে উঠলো না নারীদের এই মুক্তির জন্য? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। তো বর্তমানে নারী নেতৃত্ব ভূমিকায় আসছে, কিন্তু মেয়েরা আসলে উম পড়াশোনা শুরু করার আগেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমি বলবো যে অনেক মেয়ে হয়তোবা অনেক মেয়ের ইচ্ছে থাকে যে আমি অনেক বড় হব, নেতৃত্ব দিব। আ কিন্তু সেটা তারা পেরে ওঠে না। সেটা তাদের পরিবারের কারণে হয়তোবা পেরে ওঠে না। কিন্তু তাদের যখন বিয়ের কথা আসে, আ তখন তারা পরিবারের বাধ্যবাধকতার কারণে তারা প্রশাসনকে হোক বা আ আ এই যে আইনগুলো আছে সেটা তারা প্রয়োগ করতে পারে না। তাদের বাবা-মায়ের কথা ভেবে বা তাদের নিজের পরবর্তী আ উম প্রজন্মের কথা ভেবে আরকি। আর তারপরের প্রশ্নটা ছিল যে মানে আমি বলতে চাচ্ছি যে আপনাকে যদি স্পেসিফিক ভাবে বলি যে আপনি কি আপনার আশেপাশে কোনো নারীকে আসলে রাজনৈতিক বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়াই করতে দেখছেন? মানে আপনার আশেপাশে এখন যত দেখছেন আরকি। অনন্য দর্শক, আমরা হয়তো অনন্য উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। আমরা আহ, তিনি যুক্ত হলেই আসলে আমরা আবার তার কাছে এই একই প্রশ্ন নিয়ে যাব। তো আমি রূপকুমার সরকার আপনার কাছে আসলে আসতে চাই, সেটি হচ্ছে যে আসলে আমাদের নারী নেতৃত্ব আসলে কেন গড়ে উঠলো না? কারণ আপনি জানেন যে আমি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি যে এখানে যে যে আমরা আসলে দেবী হিসেবে নারীদের পূজা করি, ঠিক আছে? তো সেক্ষেত্রে যে যে পূজার যে বিধান, আমরা যে আমরা প্রতিমা সাজিয়ে মায়ের মূর্তি পূজা করে এত সম্মান করি, তাহলে আসলে সেই সম্মানটা আসলে বাস্তব জীবনে আসলে নারীদের মাঝে কেন গড়ে উঠলো না? বা কেন আসলে আমরা সেদিক থেকে অনেক পিছিয়ে, যেহেতু যৌতুক গ্রহণের আসলে সচেতনতা নেই, মানুষের ধর্ম নিয়ে অনেক কিছু আসলে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার জায়গাটা নেই কেন? আজকে আমরা অধিক পরিমাণ লোক পাচ্ছি, যেহেতু আসলে সমস্যা। ধন্যবাদ মানে আপনার কোশ্চেনটার জন্য। আসলে নারী নেতৃত্ব কেন তৈরি হচ্ছে না, এইখানে আমার মতে প্রধান কারণ হলো আসলে আমাদের পরিবারগুলো। হ্যাঁ, আমরা দেবী রূপে পুজো করি, বাট আসলে বাস্তব জীবনে গিয়ে দেখা যায় যে যে মেয়েগুলো, আমাদের যে মেয়ে সন্তান, তাদেরকে ছোটবেলা থেকেই শোনানো হয়, শেখানো হয় যে তাকে অন্যর বাড়িতে গিয়ে যেতে হবে, তার উপর নির্ভর করে বাঁচতে হবে বিয়ের পরে। সেই মানে এই মানে বারবার একই জিনিস বলা এবং তাদের সাথে ওইভাবে আচরণ করার মাধ্যমে তাদের আসলে মানে তাদের মাথায় ঢুকে দেওয়া হয় যে তোমাদের আসলে তোমরা আসলে অন্যর মানে উপর পরনির্ভরশীল হয়ে চলবা সারা জীবন। ঠিক আছে? যে এই পরনির্ভরশীলতার মানে একটা যে বিষয়টা মাথার মধ্যে ঢুকে দেওয়া হয়, এই জন্য আসলে কিন্তু নারী নেতৃত্ব ওইভাবে তৈরি হয় না। এছাড়াও আমাদের সমাজে মানে আমরা যদি এই সমাজের দিকে লক্ষ্য করি, তাহলে আমাদের প্রথম মানে যে কথাটা আসে সমাজ থেকে যে নারী নেতৃত্বের প্রয়োজন কেন? ঠিক আছে? সমাজ থেকে আমাদের এই কোশ্চেনটা করবে যে নারী নেতৃত্বের কেন প্রয়োজন? এই বিষয়টা কিন্তু আমাদের মানে এই প্রশ্নের যদি আমরা উত্তর মানে করে খুঁজতে যাই, তাহলে কিন্তু মানে সমাজের তারা কিন্তু সঠিকভাবে উত্তর দেয় না যে কেন প্রয়োজন নেই। তারা শুধু এইটুকু কোশ্চেন করতে পারে যে প্রয়োজন নয়, নাই। ঠিক আছে? কিন্তু আসলে আমাদের আমরা যদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত নারী কবিতার কয়েকটি পংক্তি স্মরণ করি, যে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। যে কবি কিন্তু এই কয়েকটি লাইনের মাধ্যমে একটি চিরন্তন সত্য তুলে ধরেছেন যে মানব সভ্যতার অগ্রযাত্রায় কখনো শুধু কি পুরুষের যে একক যে প্রচেষ্টায় সম্ভব হয়নি, নারীর অবদানও কিন্তু সমানভাবে একসঙ্গে জড়িয়ে আছে। তাই নারীর নেতৃত্ব কিন্তু কোনো বিশেষ সুবিধা বা দয়া নয়, বরং একটি সমাজের স্বাভাবিক ও ন্যায্য অধিকার। বাট এই বিষয়টা আমাদের সমাজে আসলে আমরা মেনে নিতে পারি না অধিকাংশ ক্ষেত্রে। কারণ আমরা আসলে বলি যে আমরা মানে নারী পুরুষ সম অধিকার, কিন্তু এটা আমরা আসলে সামাজিক ভাবে বা মনস্তাত্ত্বিক ভাবে এখনো পুরোপুরি ভাবে মেনে নিতে পারিনি। আর এই মেনে নিতে পারা না পারার জন্য এবং যে ছোট থেকে তাদেরকে যে পরনির্ভরশীল করে তোলা, যে যতক্ষণ বিয়ের আগ পর্যন্ত বাবার উপর নির্ভরশীল এবং বিয়ের পরে হলো
তার হলো হাজবেন্ডের উপর নির্ভরশীল হতে হবে, এই যে এই বিষয়গুলো আমরা তাদেরকে পরনির্ভরশীল করে তুলি। সেই জন্য কিন্তু আমরা ওইভাবে নারী নেতৃত্ব গড়ে তুলতে পারছি না। আর আচ্ছা, রুকুমার ধন্যবাদ। আমি এবারে আসলে আবার অনন্য রানীর কাছে জানতে চাবো, সেটি হচ্ছে অনন্য রানী, আপনার উদ্দেশ্যে আসলে আমার একটি প্রশ্ন, যে হ্যাঁ, আমি আপনাকে দুইটা উদাহরণ দিব, যে বারাক ওবামা যিনি প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, তিনি আসলে তার জীবনের ছোট গল্পে আসলে লিখেছিলেন যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। আপনার যদি আমি বর্তমানে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর কথা বলি, তো তিনি আসলে তার জীবনে দুইটা লক্ষ্য ছিল। উনি একটা এই মানে এইম ইন লাইফ লিখছিল, সেখানে উনি বলছিল যে আমি আমার শিক্ষককে বিয়ে করতে চাই এবং হচ্ছে আমি ফ্রান্সের প্রেসিডেন্ট হতে চাই। ঠিক আছে? তার জীবনের কিন্তু ভালোবাসার যে একটি গল্প রয়েছে এমানুয়েল ম্যাক্রো, সেটি যদি পড়েন তাহলে আসলে অবাক হবেন। তো সেই জায়গা থেকে অনন্য রানী, আমি যদি আপনাকে একটু জিজ্ঞাসা করি যে আপনি কখনো আসলে যে রাজনীতিবিদ হওয়ার কথা বা উপজেলা পরিষদ নির্বাচন বা ইউনিয়ন পরিষদ নির্বাচন বা জাতীয় পর্যায়ে এমপি নির্বাচনে হওয়ার কথা কখনো নারীদের মধ্যে আলোচনা করতে শুনছেন কিনা, বা আপনি ব্যক্তিগত জীবনে ভেবেছেন কিনা? আহ, দাদা আমি অবশ্যই চাই। আমি বিশ্বাস করি বড় স্বপ্ন দেখার অধিকার সবার আছে। আমি চাই পেশাগত দক্ষতা, পরিশ্রম এবং সততার মাধ্যমে আহ, এরকম একটা অবস্থানে পৌঁছাতে। তো বড় স্বপ্ন সবাই দেখে যে আমি প্রেসিডেন্ট হব, আমি আহ, উম, আহ, নেতৃত্ব দিব, আমার আহ, আমার আন্ডারে কয়েকটা কাজ হবে, আমি সবার আহ, কি বলে, আমি সবার একটা মধ্যমণি হবেন। দেখাশোনা। জি। তো আমি শুধু নিজের জন্য না, সেটা সমাজের সব নারীর ক্ষেত্রেই এই স্বপ্ন দেখা উচিত আমি মনে করি। তো আমি আহ, সমাজের জন্য এই ইতিবাচক পরিবর্তন বা ইতিবাচক স্বপ্ন আহ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ নারী নেতৃত্ব বলা চলে খুবই কম দেখা যায়। যেখানে নারীদের অধিকারী সমান না বা সমানভাবে হচ্ছে না, সেখানে নারী নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা স্বপ্ন। তো বর্তমান প্রজন্মের মেয়েরা আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী এবং সচেতন আমি মনে করি। তো সেই হিসেবে ভবিষ্যতে আমার নিজের দিক থেকে বড় কোনো নেতৃত্বের পেছনে বা নেতৃত্ব দেওয়ার বিষয়ে আমি অনেক আগ্রহী এবং আমি সেটি চাই। ধন্যবাদ অনন্য রানী। আসলে আমি আপনাকে বলছিলাম যে আসলে আমি আপনার উদ্দেশ্যে একটি মানে আকস্মিক প্রশ্ন রাখবো, সেটি ছিল এটি, যে আমি স্পেসিফিক ভাবে কোনো টপিক ছাড়াই আমি আসলে বলেছি যে আপনাকে, তো আমি চাই যে আসলে আমাদের নারীরা সামনে এগিয়ে আসুক, যে আসলে হার জিত না আমাদের, মানে যে জিতে আসলে তারও একটা অংশ থাকে, যে হারে তারও একটা অংশ থাকে। তো মতবাদ প্রচারের ক্ষেত্রে আসলে রাজনীতি অনেক ভূমিকা পালন করে, কারণ আপনি জানেন যে আসলে পলিসি নির্ধারণে, যে যদি আপনি আজকে দেখেন যে আমাদের ঠাকুরগাঁও ১ আসনের সম্মানিত সংসদ সদস্য এবং বর্তমানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম স্যার, তিনি দেখেন যে হচ্ছে হয়েছেন, এবং আমাদের জাতীয় পর্যায়ে পলিসি নির্ধারণের মাধ্যমে আসলে দেখেন আমাদের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়েছেন, যেটি ২০২৩ সালের আইনে জাতীয় সংসদে পাশ হয়। এর পাশাপাশি মেডিকেল কলেজ স্থাপনায় যে তারা স্বয়ংক্রিয় ভূমিকা রেখেছেন, এবং কি আমাদের যে দীর্ঘদিনের প্রচেষ্টা, সেটি হচ্ছে যে রুইহা উপজেলা হবে, এবং রুইহা উপজেলার পাশাপাশি তিনি কিন্তু আসলে একবারে হচ্ছে আমাদের যে ভুল্লিও উপজেলা ঘোষণা করেছেন, যেটি আসলে যে রাজনৈতিক ক্ষমতা বা রাষ্ট্রীয় পর্যায়ে পলিসি নির্ধারিত হয়। তো সেজন্যই আসলে আমি আপনার উদ্দেশ্যে এই প্রশ্নটি রেখেছিলাম, যে আমরা আশা করি যে একদিন আমাদের নারীরা আসলে রাজনৈতিক ক্ষেত্রে এগিয়ে আসবে। তো সেই জন্য আসলে প্রয়োজন যে সামাজিক দৃষ্টিভঙ্গি এবং সমাজের সহযোগিতা, এর পাশাপাশি যে মানুষের যে মানে চিন্তা চেতনার গুণাবলী যে পরিবর্তন, যে আমাদের নারীরা নেতৃত্ব দিবে, এই মনোভাবটা আসলে গ্রহণ করতে হবে। তো যে রূপকুমার সরকার, আমি যে আপনার কাছে যেটি এখন স্পেসিফিক ভাবে জানতে চাবো, সেটি হচ্ছে দেখেন যে আমাদের সর্বশেষ জাতীয় সংসদ পরিষদ জাতীয় সংসদে যে নির্বাচিত হলো, সেখানে হয়তো আমাদের যে নির্বাচিত প্রতিনিধি হয়তো মানে মেয়ের পক্ষ থেকে সরাসরি নির্বাচনের মাধ্যমে হয়তো ৩ থেকে ৫ জন এসেছেন। তো বাংলাদেশ কিন্তু এমন যে ৩০০টি আসনের মধ্যে শুধুমাত্র ৫টি আসনে বা ৩ থেকে ৫টি আসনে আসলে নারীরা নির্বাচিত হয়েছে। তো সেই বিষয়টিকে মানে জাতীয় পর্যায়ে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আসলে নারীকে মনোনয়ন দেওয়ার যে একটি অনীহা বা পিছিয়ে পিছিয়ে রাখার যে অনীহা, সেটি আসলে নারী নেতৃত্বের সংকট সৃষ্টি করছে কিনা আপনার দৃষ্টিতে আসলে কি মনে হয়?
হ্যাঁ, অবশ্যই আপনার যে আমাদের জাতীয় নির্বাচনগুলোতে ৩০০ আসনের মধ্যে আমরা দেখতে পাই সর্বোচ্চ ৩ থেকে ৫টি আসনে হলো নারীরা প্রতিনিধি হিসেবে সংসদে যায়। তো এখানে স্বাভাবিকভাবে আপনার মানে যেখানে নারীরা আমাদের হলো আমাদের দেশে যদি জনসংখ্যার অনুপাত আমরা দেখি, আমাদের দেশের জনসংখ্যা কিন্তু নারীরাই আমাদের থেকে বেশি, মানে 50% প্লাস কিন্তু মানে সামথিং। তো সেই হিসেবে কিন্তু আমাদের মানে কথা ছিল কি আমাদের সংসদে ৩০০ আসনের মধ্যে ১৫০টা আসন কি নারীদের হওয়া উচিত ছিল। তখন বলা যেত যে তাদের মানে নেতৃত্ব নিশ্চিতভাবে সংসদে প্রতিনিধিত্ব করছে। কিন্তু এই যে আমাদের এখানে রাজনৈতিক শুধু আমাদের সামাজিক ভাবে যে আমাদের নারী নেতৃত্বের প্রতি অনীহা রয়েছে এমন না, এটা আমাদের রাজনৈতিক ভাবে তৈরি হয়েছে। আর এই যে অনীহাটা এটা আসলে আমাদের প্রথমত আমাদের পরিবার থেকে সৃষ্টি হয়, যে তাদেরকে পরনির্ভরশীল করে তোলাই, এবং পরিবার থেকে সমাজ, সমাজ থেকে আমরা যেখানে যাই না কেন সেই জায়গাগুলোতে আসলে দেখা যায় নারীদেরকে আসলে মানে আসলে আমরা বলি মুখে বলি আসলে আমরা হলো সমান অধিকারের কথা, বাট আসলে প্রকৃতপক্ষে কিন্তু আমরা সমান অধিকারে বিশ্বাসী না। এটাই হলো আসলে বাস্তবতা। আমরা আসলে সমান অধিকার দিতে মানে সংকোচ বোধ করি। তো সেই জায়গা থেকে আসলে এই যে আমরা সংসদে আসলে আমাদের নারীদের যে উপস্থিত থাকার কথা ছিল সেটা আমরা কিন্তু দেখতে পাই না। সো এখানে অবশ্যই নারী নেতৃত্বের একটা যে সংকট সেটা কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে। আহ, রূপকুমার সরকার, আপনাকে চমৎকার ধন্যবাদ। তো আমি আসলে উদয়শঙ্কর ভদ্র আপনার কাছে একটি বিষয় নিয়ে আসবো, সেটি হচ্ছে দেখেন যে আমাদের কিন্তু পলিসি নির্ধারণের ক্ষেত্রে আসলে আহ, যে স্থানীয় প্রশাসন, বিশেষ করে স্থানীয় প্রশাসনে যদি আমরা বলি যে ডিসি, এসপি, ইউনো এবং তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্রথম আলোর এক রিপোর্টে আসলে আমি দেখেছিলাম যে আহ, বিগত সরকারের সময় অন্তর্বর্তী সরকার যে যে বিগত আওয়ামী লীগ সরকার আমরা সেখানে প্রায় একটি সময় যে নারীদের অংশগ্রহণ ছিল হচ্ছে আমি যেটুকু মনে পড়ে 34% বা 40% নারী ইউনো। তো এই যে নারীদেরকে যে সামনে নিয়ে আসার ক্ষেত্রে যে একটা মানে বলা যায় যে প্রায় শতাংশের কাছাকাছি যাচ্ছিল, এবং সেই সাথে যে প্রাথমিক প্রাথমিক ক্ষেত্রে যে যে শিক্ষা ছিল, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু নারীদের জন্য 60% কোটা ব্যবস্থা ছিল। তো যেটি যেটি নিয়ে অনেক সমালোচনা ছিল, কিন্তু বর্তমান ব্যবস্থায় আসলে একেবারে কোটা মুক্ত হওয়ার কারণে তো এটি কি মনে হয় যে আসলে মানে একটি লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করেছে আসলে নারীদের জন্য? আপনি জানেন যে আমাদের নারীরা এমনিতে আসলে অনেক প্রান্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, এবং কি তাদের একটা নির্দিষ্ট বয়স হওয়ার পর্যন্ত আসলে পারিবারিক বিয়ে হলে আবার সন্তান সন্তান লালন পালনের যে বিষয়গুলো থাকে, তাদের জন্য আসলে কিছু বরাদ্দ থাকার দরকার ছিল কিনা, যে সংরক্ষিত আসন সেটি চাকরি হোক। যেমন জাতীয় পার্লামেন্টে আমি যদি বলি যে হচ্ছে 60% নারীর অবদান আছে, যেটি হচ্ছে রিজার্ভ আসন হিসেবে আপনার 350টির মধ্যে। তো তাহলে সরকারি চাকরির ক্ষেত্রে আসলে একেবারে নারী কোটা 0% করে দেওয়ার মধ্যে আসলে কোনো সার্থকতা আসলে রাষ্ট্রের আছে কি? আসলে পূর্বের সময় যখন নারীদের জন্য একটা 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 পোর্শন চাকরির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে একটা পোর্শন নারীদের জন্য নির্ধারিত করে রাখা হতো। তো তখন একটা জিনিস আমি খেয়াল করেছি যে একটা পরিবারের মধ্যেও সেই পরিবারে যদি কোনো মেয়ে থাকে বা কোনো যদি বিবাহিত যদি মানে বেকার বিবাহিত কিন্তু এখনো পড়াশোনা করছে এখনো চাকরি পায়নি, তো তাদের মধ্যে একটা আশা ছিল যে অন্তত সে প্রাইমারি স্কুলে যদি একটু চেষ্টা করে, আমরা যদি একটু সহযোগিতা করি, তাহলে হয়তো যদি 40% 60% যেই পোর্শনটাই ছিল বা এখনো যদি কোনো পোর্শন থাকে, তাদের মধ্যে একটা বেশি ইন্সপিরেশন থাকবে যে না, আমার ঘরে যে বউ আছে বা আমার যে মেয়ে আছে তারা এই পোর্শনে একটা সিট তারা দখল করতে পারবে। তো তখন তাদের জন্য আলাদা একটা দৃষ্টিভঙ্গিও তৈরি হয়েছে। আর এখানে যেহেতু একটু আগে উল্লেখ করেছিলেন যে 40% ইউনো, তারপরে হচ্ছে ডিসি, এসপি সব বড় বড় ক্ষেত্রেও যে নারীদের একটা বড় জায়গা ছিল। তো এইখানে বলতে গেলে যে যারা বর্তমানে আসলে জায়গা রয়েছে। আমি যদি বলি আপনাকে স্পেসিফিক বলে, যে বর্তমানে কিন্তু ঢাকার যিনি এসপি তিনি একজন নারী, এবং কি হ্যাঁ ঢাকার যে ঢাকার জেলা যে প্রশাসক তিনিও নারী নারী। এবং হ্যাঁ কিন্তু একেবারে কোটা মুক্ত করে দেওয়া আসলে, যে যেখানে ধরেন 60% জাতীয় সংসদে নারীদের পার্টিসিপেন্ট সংরক্ষিত বা 50টি আসন, তাহলে সরকারি চাকরিতে আসলে সংরক্ষণ ব্যবস্থা একবারে জিরো করে দেওয়া কতটুকু বা কিভাবে আর কি দেখছেন আপনি বিষয়টা? বিষয়টি যেমন হচ্ছে একটা এই এই সম্পূর্ণ বিষয়টার একটা দ্বিমুখী প্রতিক্রিয়া আছে এবং দ্বিমুখী মতামত আছে। কিছু কিছু ক্ষেত্রে যেমন ছোট ছোট যে চাকরি, ছোট বলতে বোঝাচ্ছি যে তৃতীয় শ্রেণীর যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলোতে যে সুযোগগুলো ছিল সেইগুলো অনেক প্রশংসিত হয়েছে। বাট কিছু কিছু ক্ষেত্রে যেমন বড় বড় প্রশাসনিক ক্ষেত্রে এখানে এখানে যারা পৌঁছেছে কেউ সবাই নিজেদের
মেধা বলে, নিজেদের সামর্থ্য বলেই এসেছে। একটা বিসিএস ক্যাডার হওয়া, একটা বাংলাদেশের, তারপরে প্রশাসন পর্যায়ে পৌঁছানো, এটা অবশ্যই সে তার নিজের যোগ্যতায় এসেছে। এখন একটা বিসিএস ক্যাডারে ওইখানে নারীদের জন্য ফিক্সড আসন রাখা, আর একজন স্কুল শিক্ষিকা বা একজন পুলিশ কনস্টেবল বা একজন স্বাস্থ্য সহকারী, এই সকল ক্ষেত্রে একজন নারীর জন্য নির্ধারিত আসন রাখা, দুইটা বিষয় কখনোই এক হতে পারে না। একটা জায়গায়, যে জায়গায় মানুষকে সুযোগ দিয়ে, নারীদের সুযোগ দিয়ে নারীদেরকে আরো অনুপ্রেরণা দেওয়া হয়, নারীদের যে কমতিগুলো আছে সামাজিক প্রেক্ষাপটে, পারিবারিক প্রেক্ষাপটে যে কমতিগুলো আছে, সেইগুলো থেকে তাদের উদ্ধার করার জন্য সেই পোর্শনগুলো ব্যবহার করা যেতে পারে। এইটা নারীদের জন্য আলাদা একটা পোর্শন সিলেক্ট করে রাখার জন্য, একটা কোটা রাখার জন্য এই যে একটা সুবিধাজনক দিক। কিন্তু বড় বড় ক্ষেত্রে, যেমন যে ধরা যায় যে যদি এত পার্সেন্ট ইউনোর মধ্যে 100%-এর মধ্যে 40%, 50% নারীদের থাকা বাধ্যতামূলক, এমন যদি কোনো নিয়ম করা হয়, তখন এই দুইটা বিষয় এক করতে গেলে মানুষের মধ্যে আসলে একটা এমন এমন আইন ছিল না আসলে, মানে একসময় আর কি তাদেরকে প্রশাসন এরকম প্রদান করা হতো, করছিল আর কি, যেটি আমি 34% হয়তো, যত সম্ভব 34%-এর মতো। তো ওইখানেই হচ্ছে যখনই মানুষ এই তৃতীয় শ্রেণীর চাকরি আর প্রথম শ্রেণীর চাকরি, তারপর একজন স্কুল শিক্ষিকা এবং একজন ডিসি এসপি, এই দুটাকে একজন বিচারককে যখন এক করে দেখা হয় কোটার ক্ষেত্রে, তখন আমি এমনও দেখেছি যে একজন নারী হিসেবে সে এখানে নিজেই একটা বৈষম্য দেখে, যে একটা পর্যায়ে যেখানে হচ্ছে সবাই চেষ্টা করছে, একটা একটা মানুষ আমি সহজভাবে বলতে চাচ্ছি যে যখন কেউ ম্যাজিস্ট্রেট হচ্ছে, একদম সরাসরি তো কেউ ডিসি হয়ে যোগ দিচ্ছে না অফিসে বিসিএস ক্যাডার হওয়ার পরে। সবাই দেখা যাচ্ছে যে যারা প্রশাসনে যাচ্ছে, যারা অ্যাডমিন ক্যাডারে সিলেক্ট হচ্ছে, তাদের মধ্যে তাদের পারফরমেন্স, তাদের সবকিছু বিবেচনা করে তো তাদের প্রমোশন গুলো দেওয়া হচ্ছে। তো এইখানে আসলে কোটা রাখা, এইটা অনেকে নিজেদের ক্ষেত্রেও বিষয়টিকে একটু ছোট হিসেবে দেখে, নারীদের ক্ষেত্রেও। বাট অন্যান্য ক্ষেত্রে, যেমন একটা স্কুল শিক্ষিকা বা তৃতীয় শ্রেণীর যতগুলো চাকরি আছে, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, এইখানে যদি নারীদের জন্য আলাদা আসন বরাদ্দ রাখা হয়, সেইখানে নারীরা আরো বেশি পরিমাণে অনুপ্রাণিত হবে যে তুমি চেষ্টা করো, আমরা তোমার সাথে আছি, তুমি কিছু করতে পারবে, আমরা তোমাকে সহযোগিতা করব। ধন্যবাদ উদয়কে, আসলে চমৎকার ভাবে বলার জন্য, যে আসলে আমাদের অ্যাটলিস্ট প্রান্তিক মানুষদের তুলে নিয়ে আসার জন্য, কিছুটা প্রান্তিক নারীদের তুলে নিয়ে আসার জন্য। কারণ আমি যদি বলি যে আসলে যখন নারীদের জন্য 60% প্রাইমারি শিক্ষক নিয়োগ ব্যবস্থা চালু হয়, তখন আসলে আমি নারীদের মানে শিক্ষক হতে দেখেছি। এর আগে খুবই মানে কম পরিমাণে ছিল, যেটি আমি আমার অবজারভেশন বলে। তো রূপকুমার সরকার, আমি আপনার কাছে আসলে একটি বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে যে দেখেন, যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে বিসিএস গুলো হয়েছে, সেই বিসিএস এ হচ্ছে যে আপনার একটি বিসিএস এ পুলিশ ক্যাডার সাধারণত এরকম থাকে 80 থেকে 100 জন। তো পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে নারীদের এই 80 থেকে 100 জনের মধ্যে নির্বাচিত হওয়ার যে ভাগটি, সেটি মাত্র রয়েছে আসলে 2 থেকে 3 জনে। তো এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন, রূপকুমার সরকার? কারণ যেহেতু আমরা নারী নেতৃত্বের সংকট নিয়ে আলোচনা করছি, মানে কি আমরা যে রাষ্ট্রীয় পর্যায়ে যে রাজনৈতিক সেই অবস্থানে আসলে কথা বলতে হবে, প্রশাসনিক, সেই সাথে আইন শৃঙ্খলার দিক থেকেও যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি কিভাবে দেখছেন? হ্যাঁ, আসলে এটা আমরাও লক্ষ্য করেছি যে আপনার যে বর্তমান সময়ে প্রশাসনে যে নিয়োগগুলো হচ্ছে, সেখানে কিন্তু নারীদের খুবই মানে একদম নগণ্য নগণ্য পরিমাণ তাদের নিয়োগ করা আছে। এটা আসলে মানে আমাদের জন্য একটা অশনি সংকেত বলা যেতে পারে না, এবং নারী নেতৃত্বের তৈরির ক্ষেত্রে। কারণ আসলে নারীদের যে নেতৃত্ব পরিবর্তন করতে হলে, মানে যে বর্তমান সমাজে যে প্রচলিত ধারা আছে যে নারীদেরকে মানে দমে রাখা, সেটা কিন্তু পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদের প্রশাসনে কিন্তু প্রশাসনিক যে জায়গাগুলো, সেগুলোতে কিন্তু তাদের নেতৃত্বে কিন্তু বেশি করে সুযোগ দেওয়া উচিত ছিল আমাদের। কারণ সেখান থেকে কিন্তু আমরা একটা আসলে শিক্ষক হয়ে, আমরা আমার মতে মানে একজন শিক্ষকের যতটুকু না আমরা সমাজে পরিবর্তন আনতে পারবো, একজন কিন্তু জেলা প্রশাসক, একজন হলো ইউনো, তারা কিন্তু তার থেকে কিন্তু বেশি কিছু কিন্তু পরিবর্তন নিয়ে আসতে পারবে। তো সেই জায়গাতে মনে করেন যদি আমরা নারীদেরকে এখানে অগ্রাধিকার অগ্রাধিকার বলতে আমি বলবো যে তাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, আমাদের যেহেতু আমাদের এখন নারীরা অনেকটাই পিছিয়ে আছে, সো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে যদি অগ্রাধিকার দিয়ে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে আসি এই নেতৃত্বগুলোতে, তাহলে আমরা কিন্তু এই জায়গাগুলোতে আসলে
দেখবো হয়তো আরো অভূতপূর্ব একটা চেঞ্জ খুব অল্প সময় নিয়ে আসতে পারবো। বাট তারপরে আমরা যখন দেখবো যে তাদের হলো যে পরিবর্তনটা আসছে, এরপরে কিন্তু আমরা চাইলে কিন্তু সেই অগ্রাধিকার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা চাইলে তাদের থেকে মানে ফিরে নিতে পারি। মানে একটা, সো এই জন্য আমি চাই যে আমাদের সরকার বা ব্যবস্থা যেটা আসলে এখন মানে মানে একটা কোনো একটা মানে নতুন করে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে নিয়োগ করা উচিত, যাতে আমরা হলো তারা কাজ করার সুযোগ পায় এবং তারা নারীদের নিয়ে, কারণ একজন ছেলের থেকে অবশ্যই একজন নারী ভালো করে জানে যে নারীরা সমাজে কি কি সমস্যা ফেস করে। তারা প্রত্যেক জীবনে তারা শিক্ষাঙ্গনে, তারপরে আপনার অফিসে কি ধরনের যে বিষয়গুলো ফেস করে তারা কিন্তু আমাদের থেকে অবশ্যই ভালো জানবে। সো যে নারীদের নেতৃত্ব তৈরি করতে এবং তারা কিন্তু অবশ্যই তাদেরকে আমরা নেতৃত্বে নিয়ে আসলে তারা অবশ্যই ভালো ভূমিকা রাখতে পারবে। তো এখানে অবশ্যই সরকারকে মানে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে নারীদের প্রতি। আহ, রূপকুমার সরকার, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। তো নারী নেতৃত্বে যে সংকটের যে আসলে যে বিষয়টি উঠে আসছে, যে আমরা দেখছি যে আসলে বিশেষ করে আমি অনন্য রানীর কাছে এসে জানতে চাবো যে অনন্য রানী, আপনি জানেন যে আসলে বর্তমানে মানে সাইবার বুলিং একটি ভয়াবহ অবস্থায় দাঁড়িয়েছে, যে বিশেষ করে এবং এআই প্রযুক্তির প্রসারের কারণে আসলে কারো নামে মানে বদনাম করা বা ধরেন অপবাদ দেওয়া বা ফেক ভিডিও বা তথ্য ছড়ানো খুব সহজ হয়ে গেছে। তো এই বিষয়টি নিয়ে আসলে নারীরা আতঙ্কে ভোগে কিনা, বা নারী নেতৃত্বে সামনে আসার দিক থেকে তাদের মনে কোনো হীনমন্যতা কাজ করে কিনা, মানে আপনার অবস্থান থেকে সেটি কিভাবে দেখেন বা মনে হয়? আপনি আনমিউট আছেন। আমি নিজে ভুক্তভোগী। আম যেটা হয় সাইবার বুলিং বলা চলে, সাইবার বুলিং না, সেটাকে বলবো আমি সাইবার ক্রাইম। যে আমি Facebook ইউজ করি। আমি কি করি না করি একজন সেটা স্ক্রিনশট মেরে সেটা তাদের পেইজে বা তাদের গ্রুপে সেটা অন্যভাবে পোস্ট করা। তো সেটা যখন পরিবারের মানুষজন দেখে, তার মানে তাদের মানে মেসেজ অনুযায়ী বা তাদের ভাষা অনুযায়ী তারা যেটা বোঝাতে চায়, আমার সেটা কোনো রকমেই মনে বা আমার তার সঙ্গে তেমন কিছুই ছিল না। কিন্তু তারা তাদের মতো করে আজকাল বুঝে নেয়। আজকাল আমরা সবাই Facebook ইউজার, Insta ইউজার। তো সবাই সবাইকে ফলো করি। আমি মনে করেন একজনের সাথে ছবি তুললাম, সেটা হতে পারে আমি চা খাচ্ছি। কিন্তু একজন সেটা স্ক্রিনশট নিয়ে অন্যভাবে সেটা তাদের পেইজে পোস্ট করলো। সেটা বিষয়টা একেবারেই ক্রাইম। তো এরকম অনেক মেয়ে শিকার হয়। আমি খুবই জঘন্যভাবে ভুক্তভোগী ছিলাম বা হয়েছিলাম। সেটা পরিবারে অনেক খারাপ একটা মানে পরিস্থিতির শিকার করে। সে থেকে মেয়েদের Facebook ফোন কেড়ে নেওয়া হয়। Facebook ইউজ বন্ধ হয়ে যায়। বিয়ের একটা আ আ গুঞ্জন সৃষ্টি হয় যে মেয়েকে পড়াশোনা করাবো না, খারাপ হয়ে যাচ্ছে মেয়ে। মেয়ে বেশি শিক্ষিত হলে কি করবে না করবে সেটা পরিবারের ক্ষেত্রে খুবই খারাপ একটা প্রভাব ফেলে। তো সে দিক থেকে আমি নিজে অনেক উম মোকাবেলার শিকার হয়েছি। অনেক আ স্ট্রাগল করা লাগছে আমার। তো সেদিকে আমি না যাই। তো আমার মতো করে অনেক নারী হয়তোবা সেরকম শিকার হয়েছে। কিছুদিন আগে একটা গ্রুপে দেখলাম যে তিনি আইনজীবী খুঁজতেছেন। কিসের জন্য আইনজীবী খুঁজতেছেন ওই দিদিকে বলার পরে বলে যে, "আমার নামে একটা ফেক অ্যাকাউন্ট খুলে আমার পিক দিয়ে আমাকেই আবার হচ্ছে গিয়ে আ ভয় দেখাচ্ছে।" তো আমি বললাম যে, "আপনি একটা জিডি করে রাখেন, আ আ কোনো ভয় না পেয়ে।" আমার ক্ষেত্রে আমি কিন্তু ভয় পেয়েছিলাম। আমাকে অনেকেই জিডি করতে বলেছিল এই ফেক নিউজের জন্যে। তো আমি তখন ভয় পেয়েছিলাম। কিছুটা পারিবারিক ইয়েও ছিল যে, "না, ওদের সাথে লাগা যাবে না বা ওরা কি করে করুক, তুমি ভুল করেছো। আ তোমার এটা নিয়ে কথা বলা যাবে না, আগানো যাবে না বা ওরা যা বলে তাই ঠিক।" সেদিক থেকে মেয়েদের যেটা সত্যি সেটা বের করানো হয় না। পরিবারের ক্ষেত্রে হোক বা যে আ যারা আ এই বিষয়ে আরকি উম চাপানোর চেষ্টা করে যে ক্রিমিনাল, আমি ক্রিমিনালই বলব তাদের। যেহেতু একটা ক্রাইম। তো তারা সেই মেয়ের পরিবারে বা সেই মেয়ের বিরুদ্ধে অনেক আ ব্যবস্থা নেয়। তো যখন ওই মেয়ে খুব আ পরিবারের ক্ষেত্রে
বাধা পড়ে যায় যে আমি এটা করিনি কিন্তু পরিবার বোঝে না। কিন্তু সে ক্রিমিনাল বা সে ব্যক্তিরা অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে না ইনি এটাই করেছেন, এটাই সঠিক, আমরা সঠিক। তারা মনে করে তারা অনেক ভালো কাজ করেন, তারা অনেক উন্নয়নের কাজ করেন, তারা হচ্ছে গিয়ে মেয়েদেরকে সচেতন করেন। কিন্তু সচেতন মানে এই না যে একটা মেয়ের আইডিতে কি পোস্ট আছে সেটা স্ক্রিনশট মেরে তাদের নিজের মতো করে তারা বানিয়ে সেটা ভাইরাল করা। সেটা একটা ক্রাইম। অনেক মেয়ে, হাজার মেয়েই এই শিকার হয়েছেন। আমার দেখা মতে আমি ৩ জনের সাথে এ বিষয়ে কথা বলেছিলাম। তারা আমার কাছে এসেছিলেন। তারা কান্নাও করেছিলেন। তখন আমি বলেছিলাম যে তাদের বাবা-মাকে আগে বোঝানো যে আ মানুষ তো অনেক কিছুই বলবে। এটা স্বাভাবিক। এই যে এআই হওয়ার পরে একটা মেয়েকে অ্যা অ একটা মেয়েকে একটা ছেলের সাথে আ জয়েন করা বা তাদের একদম আ নির্মূলভাবে, নিখুঁতভাবে তাদের একটা ছবি তৈরি করা কোনো ব্যাপারই না। আর এআই দিয়ে অনেক কিছু হয়। এই এআই এর কারণে মেয়েদের অনেক সমস্যা হচ্ছে। আ কিছুদিন বলতে এই ৭ থেকে ৮ দিন আগে আমি একটা মেয়েদের গ্রুপেই ছিলাম। সেখানে বলে যে আ আমার একটা এমনিতেই পিক নিয়ে একটা ছেলে তার আইডিতে পোস্ট করে সে তাকে গার্লফ্রেন্ড দাবি করে। তো সেদিক থেকে সেই মেয়ে কোনো পদক্ষেপ নিতে পারে না। কেন নিতে পারে না? তাকে ব্লক করে রাখা হয়। যখন কেউ কিছু বলতে চায় তখন মানে তাকে সবখান থেকে ব্লক করে রাখা হয়। কিন্তু এদিকে মেয়ের পরিবারের কাছে জানাজানি হয় কিন্তু সে মেয়ে ওই ছেলেকে চেনে না। তো আমি মনে করব যে আমরা মেয়েরা অনেক কিছুর শিকার হই। সেক্ষেত্রে পরিবার অনেক কিছুই ভূমিকা পালন করে। আ এই এআই প্রযুক্তি বলবো, এই সাইবার ক্রাইম এর জন্য অনেক মেয়ের আম আ কি বলবো? অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। যে পরিবার দেখতেছে যে না মেয়ে Facebook চালাচ্ছে কি না কি করতেছে বা তাদের একটা মেসেজের জন্য ক্রিমিনালদের একটা মেসেজের জন্য একটা পরিবারের মান-সম্মানের অ্যা আঘাত আসতেছে। সেই হিসেবে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। খুবই জঘন্য একটা আ বে এই উম কি বলবো? ব্যবস্থাটা। তো আমি জানি না এখন এটা কতদূর জিডি করার পরে হয়, ঠিক হয়। আচ্ছা, আমি কিন্তু আমি আপনাকে বলি যে এটি হচ্ছে আপনি যখন জিডি করেন, বিশেষ করে বাংলাদেশ যে সাইবার নিরাপত্তা আইন যেটি অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী হয়েছে, সেখানে এই ধরনের বিষয়গুলোকে আসলে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আপনারা কিন্তু আসলে আমরা ফলো আপ যদি নিউজ দেখে থাকি সেক্ষেত্রে এমন কোনো দৃষ্টান্ত দেখি না। বিশেষ করে যে বাংলাদেশের যে এই যে সাইবার বুলিং এর যে একটা আসলে বিপ্লব চলছে বর্তমানে, বিশেষ করে সাইবার বুলিং বা নারীদের হেনস্থা করা, সেই বিষয়ে যেহেতু এখনো পর্যন্ত গণমাধ্যমে আমরা অপরাধীদের মানে গ্রেপ্তার হওয়ার বা তাদের সাজা হওয়ার কোনো তথ্য পাইনি। এটি ধরে নেওয়া যায় যে এখনো তারা ধরা-ছোঁয়ার বাইরে আছে, হয়তোবা নারীরা এই বিষয়ে জোরালো ভূমিকা রাখেনি। এমনটি হতে পারে। তো ধন্যবাদ অনন্যা। আপনি একটি চমৎকার বিষয় আসলে বলেছেন যে এআই এর কারণেও আসলে অনেকে তাড়াতাড়ি বিয়ে দিতে চাচ্ছে। যেটি আসলে মানে বাংলাদেশের বর্তমান যারা পলিসি নির্ধারক আছে তাদের ক্ষেত্রে একটি গবেষণার বিষয় হতে পারে, এবং রাষ্ট্রীয় যে আইনগুলো রয়েছে তারা সেগুলো সংস্কারের মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করতে পারে বলে আমার মনে হয়। তো উদয় শঙ্কর ভদ্র, আপনার কাছে আমি আসলে যেটি এখন জানতে চাবো যে বিশেষ করে আমরা আসলে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করলাম যে আসলে আমরা এখন সমাধানের দিকে যেতে চাই। সেটি হচ্ছে যে এই যে আমাদের একটি যৌতুক সমস্যা, আবার নারী নেতৃত্বের সমস্যা, নারীরা যে উঠে আসছে না। তো সেক্ষেত্রে একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাকে বলি যে সেটি হচ্ছে যে আমার একটা এরিয়া রয়েছে যে এরিয়ায় একটি স্বনামধন্য দুর্গাপূজা হয়। সেখানে বছরে ৳১৫,০০,০০০ মতো খরচ হয় আসলে, যে ৩ থেকে ৫ দিনের এই আয়োজনে। তো একটি বিষয় এখন দেখেন যে আমরা আ আমরা আসলে যে সবাই চাই যে আমাদের যে ধর্মীয় যে উৎসব রয়েছে সেটি খুবই উৎসবমুখরভাবে পালন করব। তো একটি বিষয় আমার স্পষ্ট মনে আছে, সেটি আমি যখন একটি অসহায় পরিবারের কাছে যাই, সেটি সেই পূজা মণ্ডপ থেকে আ আপনার ২ কিলোমিটার দূরে ছিল। কিন্তু আ একটি দেখেন যে কমিউনিটির যে একটি হেল্প করার যে প্রবণতা সেটি আসলে আমি দেখিনি। তো ৳১৫,০০,০০০ দুর্গাপূজা করা হচ্ছে কিন্তু একটি মানুষ অসহায়, তার আসলে ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তাকে ধরেন ৳৫,০০০ কেউ দিয়ে সহযোগিতা করে নাই। তো এই যে একটি বিষয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের যে নির্বাচন এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আপনার উন্নত বিশ্বের যে নির্বাচন, সেই নির্বাচনগুলো কিন্তু পাবলিক ফান্ডের মাধ্যমে পাবলিক ফান্ডের মাধ্যমে আসলে ক্রাউড ফান্ডিং এর মধ্যে তারা নির্বাচনী যে ব্যয় সেটি পরিচালনা করে।
তো সেক্ষেত্রে আমাদের মাঝে যে দলীয়গতভাবে বা সব দিক থেকে আমরা চেষ্টা করি যে ধরেন পূজার ক্ষেত্রে, উদযাপনের ক্ষেত্রে বা এটা আমরা দেখি যে অর্থনৈতিক ম্যানেজ করে দিই। কিন্তু স্থানীয় প্রশাসন বা মেয়েরা যে নির্বাচিত হয়ে আসবে পলিসিতে, সেই পলিসি মেকিং এ আমরা কখনো যে মেয়েদের জন্য আসলে ডোনেশন কালেক্ট করতে দেখি না। তো এটি আসলে কেন হয়? বা এটি আসলে কেন গড়ে ওঠেনি বা কিভাবে গড়ে উঠতে পারে? ধরেন আজকে এখন পর্যন্ত গড়ে ওঠেনি, কিন্তু আজকের পর থেকে যদি কেউ গড়ে তোলার কথা ভেবে থাকে তাহলে সেটা কিভাবে সম্ভব হতে পারে? আসলে এই যতগুলো সমস্যার কথা বলছেন, এই সব সমস্যার মূলেই একটা সমাধানই আছে, সেটা হচ্ছে আমাদের শিক্ষার প্রসার বাড়ানো। একটা বিষয় যদি দেখা যায় যে একটা পরিবারে আমাদের সম্পূর্ণ সমাজটাই হচ্ছে একটা পুরুষতান্ত্রিক সমাজ, যেখানে যে সমাজে পুরুষই সমস্ত কিছুর কর্তা, সমস্ত কিছুর নীতি নির্ধারণকারী, সমস্ত সমস্ত ক্ষেত্রে তারাই সবকিছুতে প্রাধান্য। কিন্তু একটা জিনিস যদি আমরা খেয়াল করি বাস্তব জীবনে, যে যদি একটা পরিবার দেখি, সেই পরিবার যদি স্বামী স্ত্রী উভয় যদি চাকরি করে, তাহলে আমরা সেখানে দেখতে পারি একটা পুরুষেরও মতামতের যতটা অধিকার আছে, একটা নারীরও ততটা মতামতের অধিকার আছে। একটা পুরুষের মতামতের যতটা প্রাধান্য পাচ্ছে, একটা নারীরও ততটা প্রাধান্য পাচ্ছে। এবং সেই পরিবার থেকে যদি যখন তাদের কোনো কন্যা সন্তান হচ্ছে, তখন তার মধ্যে যেই চিন্তা ভাবনার যেই বিস্তারটা, তার মধ্যে তার যে স্বাধীনতার যেই দিকটা আমরা দেখতে পাই, অন্য একটা ফ্যামিলি যেখানে তাদের আর্থিক অবস্থা সেই এই পরিবারের সাথে মিল থাকলেও যদি সেখানে যদি একটা সেই পরিবারের নারী বা সেই পরিবারের মা যদি ওইরকম ভাবে এগিয়ে না থাকে চাকরিতে, যেমন যে স্বামীও ইনকাম করছে, স্ত্রীও ইনকাম করছে, এমন যদি না হয়, সেই পরিবারে যদি দেখা যায় যে শুধু স্বামীতেই ইনকাম করছে বাট নারীতে শুধু সংসারের কাজ দেখাশোনা করছে, সেইখানে নারীর মতামতের প্রাধান্যটাও যেমন দেখতে পাওয়া যায় যে সে সেইখানে দমিত হচ্ছে। সেই পরিবার থেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সে বড় হলেও তার মধ্যে একটা বাউন্ডারি তৈরি হয়ে যায় যে মেয়েদের যতই ক্ষমতা থাকুক, যতই শিক্ষিত হোক, তাদের আসলে এতটা সম্ভব নয়, তারা এই পর্যন্ত, তাদের সীমানা এই পর্যন্তই। এইসব ক্ষেত্রে আসলে আমি এইটাই বলতে চাচ্ছি যে যখন একটা পরিবারে নারী পুরুষ, একটা সমাজে নারী পুরুষ সবাই সমানভাবে শিক্ষিত হচ্ছে, সমানভাবে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারছে, তখনই তাদের মধ্যে পরবর্তী যে প্রজন্মটা আসবে, এখন আমরা যে সমস্যাগুলো ফেস করছি, যে পরবর্তী প্রজন্মতে সেই সমস্যার একটা বৃহদাংশই সমাধান হয়ে যাবে। আপনি খুব চমৎকার করে বলছেন উদয় শঙ্কর, যে আসলে এডুকেশন আজকে আমি যদি বলি যে আসলে সেটি হচ্ছে যে আমাদের উত্তরাঞ্চলের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একজন তরুণ নেতা খুব কাজ করেছেন। তিনি হচ্ছে বকুল চন্দ্র বর্মন, যিনি যে উত্তরবঙ্গের যে কোচ রাজবংশী জনগোষ্ঠী মানুষ আছে তাদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। তিনি আপনার মানে উনার সামগ্রিক নেতৃত্ব এবং রাজনৈতিক ওনার সামগ্রিক নেতৃত্ব এবং কমিউনিটি যে ডেভেলপমেন্টের যে একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আসলে দেখেছি যে একটি শিক্ষিত জনগোষ্ঠী গড়ে উঠলে আসলে পরিবর্তনগুলো সম্ভব। আমি আজকে আপনার সাথে কথা বলছি সেক্ষেত্রে একটি অবদানের পরিপ্রেক্ষিতে, বা আপনি আমাকে মূল্যায়ন করছেন সেটি। তো সেই ব্যবস্থায় তো আসলে আমরা দেখি না, বিশেষ করে যে যৌতুকের যে চর্চা গড়ে উঠেছে। ধরেন আমার মেয়ে হলে আমি দশম শ্রেণী, আমি আসলে ক্লাস 6 এর বা উনি যখন অষ্টম শ্রেণী বা দশম শ্রেণীতে ওঠেন তখন আসলে আমাদের গতকালকের একটি আলোচনা উঠে এসেছিল যে মানে মেয়ে হলেই আসলে একটা ডিপিএস করার একটি প্রবণতা সৃষ্টি হয়। তো যেটি আসলে শুরুতে আসলে সমাজ যে চাপিয়ে দিয়েছে এই বিষয়গুলো আসলে। তো রূপকুমার সরকার আসলে যে নারী নেতৃত্বের আসলে নারী নেতৃত্বে আসলে সৃষ্টি হবে কিভাবে? কারণ আপনি জানেন যে শিক্ষিত জনগোষ্ঠী আসলে আমাদের আছে, ধীরে ধীরে হচ্ছে। এমনকি যে বিশ্ববিদ্যালয়গুলো যদি আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের নারীরাই আসলে প্রথম হওয়ার দিক থেকে এগিয়ে আছে। তো আমাদের আসলে যে প্রান্তিক পর্যায়ে আসলে নারী নেতৃত্ব কিভাবে সৃষ্টি হতে পারে আপনি যদি সংক্ষেপে বলতেন। আমাদের নারী নেতৃত্ব তৈরির যে একটা বিষয়টা, এটা আসলে সমাধান করতে গেলে আমাদের বহুমাত্রিক ভাবে কাজ করতে হবে। সেটা আমাদের ধরুন সমাজ, পরিবার, রাষ্ট্র এবং মানে সামগ্রিকভাবে একটা মানসিকতার পরিবর্তন নিয়ে আসতে হবে। আমি বলবো সেটাকে একটা মানসিকতার বিপ্লব নিয়ে আসলে, যে প্রথমে এবং সবচেয়ে যে বড় পরিবর্তনটা প্রথমে সেটা আমাদের সামাজিক মানসিকতায়। মানে যতক্ষণ আমরা আসলে একটি মেয়েকে যে পরের বাড়ির মানুষ হিসেবে দেখবো, মানে এই দেখাটা যতক্ষণ না বাদ দিব ততক্ষণ কিন্তু আমরা আসলে সেই মানে জায়গাতে আমরা পৌঁছাবো না। আমরা আসলে এই যে আমাদের এই চিন্তা মাথায় নিয়ে আসতে হবে যে যে মেয়েকে আমরা যে বেশি পড়ে কি হবে, এই চিন্তাটা বাদ দিয়ে আমাদের মাথায় ঢোকাতে হবে যে আমরা যে মেয়ের শিক্ষার পিছনে কেন ব্যয় করব না। কারণ আমরা যদি একটা মেয়ের শিক্ষার পিছনে ব্যয় করি, একটা শিক্ষিত ও নেতৃত্ব গুণ সম্পন্ন যদি আমরা তাকে
করে তুলতে পারি, তাহলে সে কিন্তু শুধু ওই পরিবারটার জন্য শুধু কাজ করবে না, সে মানে পুরো সমগ্র দেশ এবং তার পরবর্তী প্রজন্মকেও কিন্তু সে পরিবর্তন নিয়ে আসতে পারবে। এছাড়াও আমাদের যে শিক্ষা ও অর্থনৈতিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করা লাগবে, যে নারী নেত্রীর, কারণ কোনো একটা নেতৃত্বের ভিত্তি কি, আমাদের নেতৃত্বের ভিত্তি হলো শিক্ষা এবং কি অর্থনৈতিক স্বাধীনতা। কারণ যত বেশি নারী শিক্ষিত হবে তত বেশি তারা কি সিদ্ধান্ত গ্রহণের একটা ক্ষমতা গ্রহণ করতে পারবে এবং অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে আসতে পারবে তাদের নিজেদের মধ্যে। যখন একটা অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে আসতে পারবে এবং তারা যে ডিসিশন মেকিং এ যেতে পারবে, তখনই কিন্তু আমরা নারী নেতৃত্ব আসলে আমরা নিয়ে আসতে পারবো। আর তারপর আমরা আরেকটা যে বিষয়টা আমরা বর্তমান সময়ে দেখি, যে আসলে বর্তমানে আমরা চারিদিকে যদি মানে নজর দিই, মানে প্রতিদিনই কিন্তু মানে রাস্তাঘাটে বলেন, কর্মক্ষেত্রে বলেন, এবং সব জায়গাতে কিন্তু নারীরা বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে হেনস্থার শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। এই জন্য কিন্তু আমাদের সমাজে মনে করেন অনেক পিতামাতা তারা আসলে চায় তার সন্তান, তার মেয়ে মানে পড়াশোনা করুক, ভালো কিছু করুক, কিন্তু এই যে এই নিরাপত্তাহীনতার জন্য কিন্তু তারা কিন্তু অনেক সময় পিছিয়ে আসছে, যে যেখানে নিরাপত্তাই নেই সেখানে আমি আমার সন্তানকে একটা বাইরে বড় শহরে একটা উচ্চশিক্ষার জন্য পাঠাবো, তার নিরাপত্তা কে নিশ্চিত করবে, তার নিরাপত্তা কে দিবে? সো আমাদের প্রশাসন, আমাদের সরকারকে এই যে আমাদের যে মৌলিক একটা বিষয় যে নিরাপত্তা, দেশের জনগণের যে নিরাপত্তা, এই নিরাপত্তার বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। যখন নিরাপত্তার বিষয়টা নিশ্চিত হবে তখন কিন্তু নারীরা এই যে এই সমস্যার কিন্তু সম্মুখীন হবে না। তারা কিন্তু যে পরিবারের যে বাধা, পরিবারে আসলে এটা কিন্তু পিতামাতার মানে বা পরিবারের যে একটা স্বাভাবিক ভয় সৃষ্টি হওয়া স্বাভাবিক বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে। সো তখন যখন এই যে সরকার আপনার তাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, তখন কিন্তু আর সেই মানে বাধাটা কিন্তু পরিবার থেকে পাবে না। সো আমাদের অবশ্যই যে নিরাপত্তার বিষয়টা সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। আর নিরাপদ এই বিষয়গুলো নিশ্চিত করতে পারলে কিন্তু আমরা আশা করি নারীদেরকে আমরা সামনের দিকে মানে এগিয়ে যেতে দেখবো, এবং আমাদের যে বাল্য বিয়ে এবং যৌতুকের বিরুদ্ধে যে একটা কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ আমরা যে বাল্য বিবাহ বা যৌতুকের ক্ষেত্রে একটা পরিবার যেটা তাদেরকে মানে বুঝাতে, আমাদের যে আপনারা যে মুভমেন্ট এগেইনস্ট ডোরি যে কাজগুলো করছে, বাসায় বাসায় গিয়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলকে কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছে যে যে টাকাটা আসলে আমরা যৌতুকের মানে একটা মেয়ের বিয়ের ক্ষেত্রে যৌতুক দিয়ে দিতে মানে ব্যয় করছি, সেই টাকাটা যদি আমরা সেই মেয়েটাকে পড়াশোনার ক্ষেত্রে ব্যয় করি, তার থেকে আমরা কিন্তু ভালো একটা রিটার্ন পাবো। সে এই 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 যে মনোভাবটা, এই মনোভাবটা কিন্তু আমাদের সমাজে মানে ছড়িয়ে দিতে হবে। আর আরেকটা বিষয়, আমাদের যৌতুকের যে বিষয়টা, সেখানে কিন্তু আসলে ছেলেদেরকে আগে মানে এগিয়ে আসতে হবে। কারণ নিজেদের যে আত্মসম্মান বোধের জায়গাটা তৈরি করতে হবে। কারণ আমি আমি কেন হলো আমার শ্বশুরের টাকায় হলো আমি আমি চলবো, আমি কেন আমার শ্বশুরের দেওয়া ফ্ল্যাটে আমি চলবো? আমি যেহেতু একটা পরিবার একটা দায়িত্ব নিতে চলছি, সো আমাকে নিজেকে আগে আগে আত্মনির্ভরশীল হতে হবে। So সেই বিষয়গুলো থেকে আমাদের আত্মনির্ভরশীল মানে যে বেশি আত্মমর্যাদা, সেই সমাজের ছেলেদেরকে আত্মমর্যাদাশীল হতে আমাদের মানে কাজ করে যেতে হবে। তো এইভাবে আমরা আশা করি মানে নারীদের নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে পারবো এবং নারী নেতৃত্ব তৈরি করতে পারবো। ধন্যবাদ রূপকুমার সরকার। তো আমি আসলে স্পেসিফিক ভাবে এখন যে জিনিসটি জানতে চাবো অনন্য রানী আপনার কাছে, যে সেটি হচ্ছে যে আপনি আসলে কিভাবে দেখছেন যে আসলে নারী নেতৃত্ব কিভাবে সৃষ্টি হতে পারে? আমার নারী নেতৃত্বের পেছনে বার্তা হলো প্রত্যেক মেয়েকে শিক্ষা, দক্ষতা এবং আত্মবিশ্বাসকে সবচেয়ে বড় শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। তো মেয়েদেরকে কখনো নিজের দিক থেকে ছোট মনে করা যাবে না। আমার যতটুকু মনে হয় যে আমি নিজেকে কখনো মনে করি না যে আমি 10টা ছেলের চেয়ে পিছিয়ে আছি বা আমি কিছু করতে পারবো না বা আমি পরনির্ভরশীল। আমরা 2 বোন, আমার বাবার কোনো ছেলে নাই। তো আমি আশেপাশে সমাজের মানুষ আমাদেরকে অনেক নিচু চোখে দেখে। যে আমাদের বিয়ে হবে কিভাবে? আ আমাদের আমরা কিছু করতে পারবো কিনা? বা এত টাকা যৌতুক দিবে কিভাবে? আ তো সেই হিসেবে যৌতুক প্রথা আর নেতৃত্ব দুটো আলাদা বিষয়। যৌতুক প্রথা তো হচ্ছে গিয়ে একটা সামাজিক ব্যাধি যেটা বলা চলে। আর আমি যদি বলি আমাদের নারী নেতৃত্ব এবং সমাজের উদ্দেশ্যে, আমি মনে করি যে সমাজের প্রত্যেকটা মানুষের উচিত যে নারীদের সমান চোখে দেখা। ছেলে এবং মেয়ে কোনো বিষয় না। মেয়েদের সমান চোখে দেখা, সমান দৃষ্টিতে দেখা
এবং নারীর অধিকার নারীদের বুঝিয়ে দেওয়া। যেমন আমাদের প্রান্তিক অঞ্চলে নারী পুরুষ যদি কাজ করে মানে তাইলে পুরুষরা যদি 500 টাকা পায়, নারীরা পায় 350 টাকা বা 400 টাকা। তারা কিন্তু ন্যায্য মূল্যটা তাদের পাচ্ছে না। তো নারীর নেতৃত্বে আমাদের বড় ভূমিকা পালন করে নারীদের শিক্ষা, দক্ষতা এবং আত্মবিশ্বাস। এই শিক্ষা, দক্ষতা এবং আত্মবিশ্বাস নারী পুরুষ দুজনের মধ্যেই সমানভাবে এগিয়ে গেলেই আমাদের নারী নেতৃত্ব বৃদ্ধি পাবে। ধন্যবাদ দাদা আপনি নারী, বিশেষ করে আমি যদি বলি যে আসলে আমার দৃষ্টিতে নারী নেতৃত্ব আসলে কিভাবে বৃদ্ধি পাবে, সেটি হচ্ছে যে যেদিন আমাদের সমাজে বলবে যে আসলে মানে বিয়ের ক্ষেত্রে যৌতুক লাগবে না, হুম, আমার কাছে মনে হয় যে সেই দিন কন্যার পিতারা প্রথমেই চিন্তা করবেন যে এবার আমি আমার মেয়ের জন্য শিক্ষার পিছনে ব্যয় করবো, যেহেতু আমার বিয়ের জন্য টাকা লাগছিল, সেটি দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পড়ে প্রথম চিন্তা চেতনা এটি গড়ে উঠবে। কারণ আমি যদি আমার একদিন মেসো মারা গিয়েছেন, আমার মাসি, যে তিনি আসলে পরিশ্রম করে খালি টাকা জোগাড় করছেন মেয়ের বিয়ে দিবেন বলে, যে যত পরে বিয়ে দিবে তত বেশি টাকা দিতে হবে, এই চিন্তা চেতনা থেকে কিন্তু তিনি মানে আমি বারবার বলেছি যে বিয়ে দেন না, পড়াশোনা করেন, কিন্তু তবুও 4,20,000 টাকা যৌতুক দিয়ে বিয়ে দিছে। ঠিক আছে? তো এই যে দেখেন, আমার প্রথম কথা হচ্ছে যে যৌতুক যেদিন সমাজ থেকে অনেকটা কমে যাবে সেদিন পিতারা সাহস পাবে আমি আমার মেয়েকে যেভাবে হোক পড়াবো। আপনি জানেন যে আসলে পড়া, আপনি তো অনরানি, আপনি তো এটা নিশ্চিত যে আসলে যে কোনো একজন শিক্ষার্থী যদি চেষ্টা করে, সেক্ষেত্রে আসলে অর্থনৈতিক সমস্যাটা কোনো বড় ইস্যু না। বা এমনটিও তো জি। আসলে এমনটি না যে আপনার আপনার পিছনে হয়তো এমন টাকা খরচ যে প্রতি বছরে 2-3 লাখ টাকা। আপনি যদি সুস্থ থাকেন, পড়াশোনা করেন, হয়তো আপনার পিতার 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয়। সর্বোচ্চ বা 2 লক্ষ টাকা হতে পারে। ঠিক আছে? কিন্তু যৌতুক তো একসাথে কেউ 8-10 লক্ষ টাকা দেয়। তো সেই বিষয়টা আমার কাছে মনে হয় যে যৌতুক মুক্ত সমাজ গড়ে উঠলে শিক্ষার হার অনেকটা হয়তো বেড়ে যেত। এর পাশাপাশি যে আমাদের নারীদের যে আসলে যে সমাজের মূলধারায় নিয়ে আসা, বিশেষ করে আমরা যখন দেখি যে বিশেষ বিকাল 5টা হলে আসলে কন্যার পিতাদের চিন্তাটা অনেক গড়ে ওঠে। তো সেই জন্য সমাজে নারীরা যেদিন ফ্রিলি মুভ করতে পারবে আমাদের ছেলেদের মতো, সেদিন এটা গড়ে উঠবে। এবং সর্বোপরি হচ্ছে শিক্ষা। কারণ শিক্ষার সাথে একটি জিনিস লাগবে, সেটি হচ্ছে নেটওয়ার্কিং। কারণ শিক্ষার সাথে যদি আমি যদি শুধু শিক্ষিত হয়ে আমি কেবল শুধু শিক্ষক হওয়ার চেষ্টা করছি এটি না। শিক্ষিত হওয়ার পাশাপাশি আসলে আমার রাষ্ট্রের পলিসি বুঝতে হবে, রাষ্ট্রের আইন বিষয়ে ধারণা রাখতে হবে, এবং এবং রাষ্ট্র কিভাবে আসলে বিদেশের সাথে সমন্বয় করছে, একজন একজন আমি ব্যক্তি হিসেবে আসলে কিভাবে এই সমন্বয় গুলো ভালো বুঝে আসলে নেটওয়ার্কিং গড়ে তুলতে পারি, এটি যেদিন গড়ে উঠবে সেদিন দেখবেন যে আসলে নারী পুরুষের কোনো বিভেদ থাকবে না আমার দৃষ্টিতে মনে হয়। তো আমরা একেবারে আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি, যে আপনাদের যদি কোনো বলার থাকে সেটি 1 মিনিটের মধ্যে আপনারা বলতে পারেন। উদয়শঙ্কর, আপনার যদি বলার কিছু থাকে 1 মিনিটের মধ্যে বলতে পারেন। দাদা আসলে তখন অনন্যা রানীকে যখন প্রশ্ন করেছিলেন যে বিভিন্ন আইনের ব্যবস্থা আছে যে যৌতুকের ক্ষেত্রে, এখন কথা হচ্ছে কি আইন দিয়ে করবেটা কি, একটা মেয়ের পক্ষ থেকে একটা যৌতুক নেওয়া হয়েছে, এখন সেই আইন সেইখানে তাত্ত্বিকভাবে সমস্যা যতটা সমাধান করতে পারে ব্যবহারিক জীবনে সেটা সম্পূর্ণ ভিন্ন চিত্র। এখন তাত্ত্বিকভাবে যদি আমরা বলি যে যৌতুকের বিরুদ্ধে আইন আছে, যৌতুকের বিরুদ্ধে, এখন সব দিক থেকে দেখা যায় যে দিন শেষে ভুক্তভোগী এক নারী হচ্ছে। কারণ যখনই ওই মেয়ের পক্ষ থেকে কোনো আইনি ব্যবস্থা নিতে চাইবে যে যৌতুক বন্ধ করতে চাইছে, বিয়ের আগে শুরুতেই বলবে যে আমরা আপনার সাথে আমাদের মেয়ের বিয়ে দেব না। তখন সামাজিকভাবে ওই পরিবার আরেকটা চাপে পড়বে যে আমার মেয়ের একটা বিয়ে ভেঙে গেছে, বা যদি বিয়ে হয়েও যায়, এখন চাকরির দিক থেকে যদি তার একটা মানে অন্য কোনো ক্ষেত্রে যদি তার একটা আইনি দিক ফেস করতে হয় ওই ছেলের, যে বিয়ের সময় এমন যৌতুক নিয়েছে, তো দিন শেষে ওই মেয়ের পরিবারটাকেই সেটা ফেস করতে হবে যে আপনাদের জন্য আজ আমার ছেলে চাকরি নিয়ে টানাটানি হচ্ছে, আপনাদের জন্য আমার মেয়ের আমার ছেলে এরকম তার সবার সামনে মুখ দেখাতে পারতেছে না। দিন শেষে এই আইনের যে প্রয়োগটা সেটা তাত্ত্বিকভাবে যতটা সহজ, বাস্তবভাবে ততটা কখনোই সহজ হতে পারে না। এর জন্য শুরুতেই আমাদের এমন একটা সমাজ তৈরি করতে হবে যে সমাজে এই যৌতুক প্রথাটা একটা একটা ঘৃণ্য কাজ হিসেবে
সবাই সেটাকে দেখতে পারবে যে একটা খারাপ কাজ করতে যেমন মানুষ অসম্মান বোধ করে নিজের কাছে, আত্মসম্মানে তাকে বাধা দেয় বিবেক থেকে যেখানে তারা দেয়। তো সেই ক্ষেত্রে এই এমন একটা নারীকে পিছিয়ে রাখা বা নারীর যৌতুক ব্যবস্থা বা নিজের মেয়েকে পড়াশোনা না করে একটা ছেলের হাতে তুলে দেওয়া, এইটা যেমন একটা ছেলের বিবেকবোধকে জাগ্রত করতে হবে যে আমি যৌতুক নিব না, একটা কন্যার পিতারও এই দিকটাই জাগ্রত করতে হবে যে আমার মেয়েকে একটা টাকার পণ্য হিসেবে কোনো একটা জায়গায় ট্রানজিশন না করে আমি আমার মেয়েকে প্রতিষ্ঠিত করে আমি তাকে এর বাইরে আরো একটা নতুন একটা জগৎ তাকে উপহার দিতে পারবো। প্রতিটা মেয়ের পিতার এমনই আসলে হওয়া উচিত, কারণ একটা মেয়ের পিতা যদি যৌতুক না দিতে চায়, একটা মেয়ে একটা আহ, যৌতুক চাচ্ছে এমন কোনো সংসারে যদি বিয়ে না দিতে চায়, তাহলে তো তারা যৌতুক পাচ্ছে না। এখন আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে শুরু থেকেই হচ্ছে মেয়েরা মানসিক মেয়ের পরিবার, মেয়ের মা বাবা সামাজিক চাপে হোক বা প্রিভিয়াস যে হিস্ট্রিটা আছে আমাদের ইতিহাস থেকেই হোক, তারা ওইভাবেই তারা অভ্যস্ত হয়ে গেছে। এখন তাদের মধ্যে শিক্ষার যে জ্ঞানটা আছে সেটা বাড়াতে হবে, আর তার থেকে বেশি হচ্ছে যে মেয়ের যে পরিবার তাদের থেকে সচেতনতাটা বাড়াতে হবে। কারণ তারা যদি সচেতন হয়, তারা কখনোই এমন কোনো মেয়ের কাছে বিয়ে দেবে না যে এখানে সে একটা টাকার মূল্যের হিসেবে সে সেইখানে সম্মানিত হবে। টাকা যদি কম দেয় বা দিতে যদি সমস্যা করে, তাহলে একটা বস্তুর মতন তাকে নেগলেক্ট করতে পারবে না। এমন ভাবে হচ্ছে আমাদের যেই কন্যা পক্ষ আছে, মেয়ের যে পক্ষটা আছে, তাদের এমন ভাবেই সচেতন হতে হবে যে আমাদের নবাগত যে মেয়ে আসছে আমাদের সমাজে বা আমাদের সমাজের যে মেয়েরা আছে, এদের সবাইকে শিক্ষিত করতে হবে। এদের যদি শিক্ষিত করতে পারি, তবেই আমরা এই যে নারীদের যে নেতৃত্বর কথাই বলি বা একটা সংসারে নারীর সম্মানের কথাই বলি, প্রতিটা জিনিস একটা সাইকেল মেনে চলে। একটা মেয়ে যদি সংসারে সম্মান না পায়, সে কিভাবে নেতৃত্বে প্রদান করতে পারবে? তো সম্মান শুধু বিয়ের পরেই যে পায় এমন না। একটা মেয়ের চিন্তা ভাবনা একটা পরিবারের চিন্তা ভাবনার উপর নির্ভর করে। আমি শুরুতেই মাঝে বলেছিলাম যে একটা পরিবারে যেখানে মা এবং বাবা উভয়ে চাকরি করে, সেই পরিবারে বেড়ে ওঠা একজন কন্যা সন্তান অন্য একটা পরিবারের বেড়ে ওঠা কন্যা সন্তান যেখানে কেবলমাত্র তার পিতা ইনকাম করে, তাদের দুইজনের মানসিকতা এবং তাদের দুইজনের চিন্তার প্রসার এক হবে না কখনোই। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ উদয় শঙ্কর। আমি আসলে সমাজের একটি উল্টো চিত্র আপনার কাছে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে যে যখন দেখা যাচ্ছে যে আসলে শিক্ষিত জনগোষ্ঠীর মানুষরা আসলে 15-20 লক্ষ টাকা যৌতুক নিচ্ছে, তখন আসলে একটা চক্রবৃদ্ধি হারে আসলে যৌতুকের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। কারণ কি, সামাজিক চাপ সৃষ্টি হয় প্রত্যেকটি কন্যার মাঝে। তো সেই জন্য কিন্তু আসলে আমাদের আসলে যারা যৌতুক অতিরিক্ত প্রদান করবে তাদের বিরুদ্ধে যেমন বলতে হবে, যারা গ্রহণ করবে তাদের বিরুদ্ধে আসলে আইনের হ্যাঁ, দৃষ্টিতে নিয়ে আসে পরবর্তীতে কি করা যায় হয়তো এটি বিবেচনা করা উচিত। আমি যদি আপনাকে বলি, ঢাকা শহরে আসলে ট্রাফিক আইনের কথা, মানুষকে তো আসলে বহু সচেতন করেও কাজ হয়নি, কিন্তু এক এআই ক্যামেরা কিন্তু আসলে মানুষকে অনেকটা আইনের বাধ্যবাধকতায় নিয়ে আসতে সহযোগিতা করেছে। তো রূপকুমার শঙ্কর, আপনার সরকার, আপনার যদি কিছু বলার থাকে 1 মিনিটের মধ্যে। সবশেষে আমি একটা কথাই জোর দিয়ে বলতে চাই, নারী নেতৃত্ব আসলে কোনো বিচ্ছিন্ন বা আকাশ থেকে পড়ার বিষয় না, কিংবা এটি পুরুষের বিরুদ্ধে মানে কোনো যুদ্ধ না। তো এটি একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজের একটি স্বাভাবিক প্রতিশ্রুতি। আর আজকের আয়োজন যারা দেখছেন সেই সব বাবা, মা, অভিভাবক এবং সমাজের প্রতিটি মানুষের প্রতি আমার হলো বিনীত আহ্বান থাকবে, আপনার মেয়েটিকে আপনারা পরের বাড়ির মানুষ বা বোঝা হিসেবে ভাববেন না। তার বিয়ের জন্য যৌতুকের ফান্ড না জমা করে সেই অর্থ তার শিক্ষা, দক্ষতা ও আত্মনির্ভরশীলতার জন্য বিনিয়োগ করুন। তাকে এমনভাবে গড়ে তুলুন যেন সে বিশ্বাস করে তার জীবনের কোনো মূল্য কোনো ব্যাংক ব্যালেন্স বা আসবাবপত্র দ্বারা নির্ধারিত হয় না। তার মূল্য তার মেধা, তার ব্যক্তিত্ব ও যোগ্যতাই। আর বিশেষ করে নারীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সমাজ, মানে আমাদের সমাজ হয়তো অনেক সময় আপনাদের ভয় দেখাবে, কিন্তু আপনাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে, এমনকি নিরাপত্তার অজুহাতে আমাদের নারীদেরকে চার দেওয়ালে যে বন্দি করার যে একটা চেষ্টা করায়, সেটা চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, আপনার ডানা কেউ কেটে দিতে পারবে না যদি না আপনি নিজে হার মেনে নেন। তাই নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে রাখতে হবে, নিজের সিদ্ধান্তটা নিজেকে নিতে হবে। আর এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাটা আপনাদের নিজেদের মধ্যে মানে বিল্ড আপ করা লাগবে। আমরা যদি সত্যি মনে করেন একটা মানে একটা সমাজ ন্যায় ভিত্তিক এবং একটা মানবিক সমাজ গড়তে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে যে নারীদেরকে আমরা অনেকে সমস্যা হিসেবে দেখি, সমস্যা হিসেবে দেখাটা আমাদের, বা যে বোঝা, এটা বাদ দিয়ে আমাদেরকে সম্ভাবনা হিসেবে
দেখতে হবে। আর নারীদেরকে যে চার দেওয়ালে যে বন্দি করে রাখার যে একটা প্রবণতা আছে, সেটা আমাদের মানে আমাদের সামাজিকভাবে এবং আমাদের মানসিকতা, এই মানসিকতাটা ত্যাগ করা লাগবে। আমি বিশ্বাস করি একটি মেয়ে যখন শিক্ষিত হবে তখন শুধু সে একা বদলায় না, বদলে যায় তার পরিবার, একটি প্রজন্ম এবং পুরো সমাজের ভবিষ্যৎ। তাই আসুন আমরা সবাই মিলে একটি ভবিষ্যৎ গড়ে তুলি যেখানে কোনো মেয়ে যৌতুকের কারণে ক্ষতিগ্রস্ত হবে না, বরং প্রতিটি নারী তার মেধা, যোগ্যতা এবং সাহসিকতা দিয়ে সমাজের প্রতিটি স্তরে নেতৃত্ব দেবে। ধন্যবাদ রূপকুমার সরকার। এবারে আমি অনন্যা রানী, আপনি যদি 1 মিনিট আসলে কিছু বলতে চান যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছে তাদের উদ্দেশ্যে। যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, অভিভাবক এবং সবাই যৌতুকের বিরুদ্ধে থাকুন এবং কন্যা সন্তানকে, প্রত্যেক নারীকে আমি বলবো স্বাবলম্বী হওয়ার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ যেন ভূমিকা রাখে শিক্ষাক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে এবং নিজের মূল্যবোধের ক্ষেত্রে সবকিছুতেই তারা যেন এগিয়ে থাকে এবং নারী নেতৃত্বের বিষয়ে সবাই যেন এগিয়ে আসে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনারা যারা আমাদের আজকে এই প্রোগ্রাম শুনছিলেন। আমরা নারী নেতৃত্বের সংকট যে আসলে যে বিষয়টি, সেটি নিয়ে আলোচনার মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছি যে আসলে আমাদের সমাজে কেন এটি হচ্ছে। এর পাশাপাশি যে আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছেন যেহেতু যৌতুক একটি দীর্ঘমেয়াদী সংকটের সৃষ্টি করেছে, তা আমরা প্রাথমিকভাবে আলোকপাত করেছি যৌতুকের উপরে। এর পরবর্তীতে আসলে জাতীয় সংসদ যে নারীর যে ভূমিকা এবং কি স্থানীয় প্রশাসনের যে নারীর যে ভূমিকা, এর পাশাপাশি যে সাইবার বুলিং যে আসলে নারী নেতৃত্বে একটি সমস্যা সৃষ্টি করছে, সেটিও নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করেছি। এবং আমাদের আলোচনার শেষ অংশে আমরা চেষ্টা করেছি যে আসলে যে কোন সমাধানগুলো আসলে আমাদের নারী নেতৃত্ব সৃষ্টি করতে পারে। তো সেই আমরা এবং আশা করি যে আমাদের এই প্রোগ্রাম আপনারা উপভোগ করছেন। তো আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার আহ্বান জানিয়ে আজকের মতো আমরা আমাদের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা যুক্ত ছিলেন এবং ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে যারা চমৎকার কথাগুলো দর্শকদের উদ্দেশ্যে বলেছেন।